আজকে আমরা মূলত পড়বো আমাদের অণুজীববিদ্যা, উদ্ভিদ বৈচিত্র্য, প্রাণী বৈচিত্র্য আমরা এখনকার ক্লাসটাতে। তো এখানের মধ্যে আসলে আমাদের অণুজীববিদ্যা থেকে ভালোই প্রশ্ন আসে। আমি গত ক্লাসে যে দেখিয়েছিলাম যে ভাইরাস অথবা ব্যাকটেরিয়া ঘটিত রোগ অথবা ডিএনএ ভাইরাস কোনটা, আরএনএ ভাইরাস কোনটা, এই টাইপের প্রশ্নগুলো অণুজীববিদ্যা থেকে আসে। আর উদ্ভিদ বৈচিত্র্য, প্রাণী বৈচিত্র্য এগুলো থেকে তুলনামূলক কম প্রশ্ন আসে, মানে বিসিএস এ কম এসছে এখন অবধি। বাট অন্যান্য চাকরি পরীক্ষায় আবার এই জোনগুলো থেকে বেশি আসে। সো আমরা আহ, মোটামুটি যতটুক কাভার না করলেই নয়, আমরা অতটুক পোর্শনগুলো সিলেক্টেড ওয়েতে আমরা পড়বো এবং মনোযোগ দিয়ে ক্লাসটা করব, তাহলে আমাদের পড়া ডান হয়ে যাবে। তাহলে শুরুতে আসি, শুরুতে হচ্ছে অণুজীব বিদ্যা। হ্যাঁ, তাহলে আমার অণুজীব জিনিসটা কি, যেটাকে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, পাই না, এটা হচ্ছে আমার অণুজীব। আমি খালি চোখে দেখি না। যেমন হচ্ছে আমার ভাইরাস, ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক সবগুলোই হচ্ছে আমার অণুজীব। এখন অণুজীবের মধ্যে অবশ্য কিছু জিনিস ভিজিবল, যেমন আমি যেমন ছত্রাক ছত্রাক কিন্তু অনেকগুলো চোখে দেখতে পাই, আমরা শৈবাল যেমন চোখে দেখতে পাই। বাট কিছু আছে ছোট সাইজের, এটা অ্যাজ এ হোল হচ্ছে বললাম যে অণুজীবের মধ্যে যেটা নর্মালি খালি চোখে দেখা যায় না সেটাকে আমরা অণুজীব বলছি। এবং অ্যান্থনি ভন লিউয়েনহুককে আমরা কি বলি, অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজির জনক আমরা বলছি অ্যান্থনি ভন লিউয়েনহুককে। এবং অণুজীবকে মাইক্রোবস এই নামটা দিয়েছিল ফরাসি চিকিৎসক স্যাডিলেট। মাইক্রোবস অণুজীব, সেখান থেকে কিন্তু আসছে মাইক্রোবস থেকে মাইক্রোবায়োলজি। বিজ্ঞানের যে ব্রাঞ্চে মাইক্রোবস নিয়ে আলোচনা করা হয় তাকে বলছি আমরা মাইক্রোবায়োলজি। এবং এই যে আমার অণুজীব, অণুজীবের মধ্যে কিন্তু ভালো মন্দ দুটোই আছে। কিছু আছে আসলে শরীরের জন্য ভালো, আবার কিছু আছে শরীরের জন্য খারাপ, যেগুলো রোগ সৃষ্টি করে। তাহলে যারা রোগ সৃষ্টি করে তাদেরকে আমরা বলছি প্যাথোজেন। এটা একবার বিসিএস এসেছিল যে যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদেরকে কি বলে। হ্যাঁ, অপশনের মধ্যে প্যাথোজেনিক ছিল, বাট সঠিক ওয়ার্ডটা হচ্ছে প্যাথোজেন। তাহলে যেসব অণুজীব রোগ সৃষ্টি করে এদেরকে বলা হয় প্যাথোজেন। আবার এই যে হচ্ছে আমাদের বডির মধ্যে বিভিন্ন অণুজীব ঢুকে অথবা ফরেন বডি ঢুকে অথবা বহিঃশত্রু আক্রমণ করে, মানে বাইরে থেকে একটা জীবাণু যদি হচ্ছে আমাদের শরীরে আক্রমণ করে, আমাদের প্রাণীদেহের, আমাদের তো মানবদেহ, যে কোনো প্রাণীদেহের কিন্তু একটা নিজস্ব সিস্টেম আছে যে ফাইট করে। হ্যাঁ, তো আমাদের হচ্ছে ধরলাম আমার দেহের মধ্যে একটা বিষ ঢুকলো, ফরেন সাবস্টেন্স, এখন তাকে নিষ্ক্রিয় করে যেটা একটা রাসায়নিক পদার্থ, তাকে বলা হয় অ্যান্টিবডি। তাহলে প্রাণীদেহে জীবাণুজাত বিষ নিষ্ক্রিয়কারী রাসায়নিক পদার্থের নাম হচ্ছে আবার অ্যান্টিবডি। এটাও একটা পরীক্ষা আসছিল, এই কারণে এভাবে ডেফিনেশন আকারে দেওয়া যে প্রাণীদেহে জীবাণুজাত বিষ নিষ্ক্রিয়কারী রাসায়নিক পদার্থের নাম কি, নাম হচ্ছে কি আমার অ্যান্টিবডি। এখন আসি আমরা ভাইরাসের ক্ষেত্রে। তো গত ক্লাসে আমরা বলেছিলাম যে ভাইরাস কিন্তু আমার অকোষীয়। এটা একটা ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে বিষ। এবং ভাইরাসের বাইরের অংশ প্রোটিন থাকে এবং কেন্দ্রীয় অংশে নিউক্লিক অ্যাসিড থাকে, নর্মালি একটা ডিএনএ অথবা আরএনএ যে কোনো একটা থাকে। আর ভাইরাসের দেহের বাইরের যে প্রোটিন আবরণ এটাকে বলা হয় ক্যাপসিড বা ক্যাপাসিড বলা হয়। হুম, দেহের বাইরে যে প্রোটিন আবরণকে, এই লাইনটি ইম্পর্টেন্ট, যে দেহের বাইরের প্রোটিন আবরণকে কি বলে, এটাকে বলা হচ্ছে ক্যাপসিড। এবং এটা কিন্তু ডিএনএ অর আরএনএ যে কোনো একটা দ্বারা গঠিত থাকে, ডিএনএ অর আরএনএ, মানে দুইটা এখানে প্রেজেন্ট থাকে না। এটা হচ্ছে ভাইরাস। এখন প্রশ্ন আসতে পারে যে কি ভাইরাস কি জীব নাকি ভাইরাস কি জড়। মজার ব্যাপার হচ্ছে ভাইরাস হচ্ছে গিয়ে জীব ও জড়ের মধ্যবর্তী অবস্থা। জীব ও জড়ের মধ্যবর্তী অবস্থা, এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার যে ভাইরাস কিন্তু যখন নর্মালি পরিবেশে থাকে, যখন সে কারো দেহে অবস্থান করে না, বাইরে থাকে জীবদেহের, তখন কিন্তু সে পুরোপুরি নিষ্ক্রিয় অবস্থায় থাকে। তার মানে কোনো নড়াচড়া পাওয়া যায় না, মনে হয় যে সে ডেড। হ্যাঁ, বাট যখনই সে একটা জীবিত কোষের ভেতর যায়, তখন সে শুধুমাত্র সক্রিয় হয়তো না, সে বরঞ্চ মানে মোর দেন সক্রিয়, সে সেখানে বংশবৃদ্ধি করা শুরু করে। তাহলে জীবদেহের বাইরে সে পুরোপুরি নিষ্ক্রিয়, আবার জীবদেহের অভ্যন্তরে গেলে সে ডিরেক্ট বংশবৃদ্ধি করতে পারে। এই কারণে ভাইরাসকে বলা হয় না জীব না জড়, বলা হয় যে জীব ও জড়ের মধ্যে সংযোগ রক্ষাকারী। কারণ এটার যে মানে আচরণ, এটা জীবের মতও না, এটা জ্বরের মতও না। জ্বর হলে তো সে সবসময় ডেড অবস্থায় থাকতো। আর জীব যদি হতো সে সব জায়গায়, জীবদেহের বাইরে ভেতরে সেম আচরণ করতো। বাট এটা হচ্ছে গিয়ে জীবদেহের বাইরে একরকম, জীবদেহের ভেতরে একরকম। এই কারণে জীব ও জ্বরের মধ্যে সংযোগ রক্ষাকারী বলা হয় আমাদের এই ভাইরাসকে। ভাইরাস আবিষ্কার করেছিলেন রুশ জীবাণুবিদ আইভানোভস্কি 1892 সালে। এবং ভাইরাসের মধ্যে কিছু আছে যারা আবার ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, এদেরকে বলা হয় ব্যাকটেরিওফাজ।
তাহলে ব্যাকটেরিওফাজ মানে যারা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। ব্যাকটেরিওফাজ যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, তাকে ধ্বংস করে, তাকে বলা হয় ব্যাকটেরিওফাজ। যেমন টিটুফাস ভাইরাস, এটা খুবই জনপ্রিয়। এটা নর্মালি কি করে, তারা হচ্ছে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। তাহলে ব্যাকটেরিয়াকে যেহেতু সে ধ্বংস করছে, তাহলে আমার যেসব রোগ ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট হয়, যেমন আমরা কলেরা, আমাশয়, টাইফয়েড, এগুলো কিন্তু আমার ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ব্যাকটেরিয়ার কারণে এসব রোগ হয়। তাহলে আমার যেহেতু টিটুফাসটা আমার ব্যাকটেরিয়াকে আক্রমণ করছে, অথবা ব্যাকটেরিয়া ফাস্টটা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তাকে ধ্বংস করছে, তাহলে ওই রোগের ক্ষেত্রে যদি আমি এই ব্যাকটেরিয়া ফাস্ট ব্যবহার করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমার লাভ হবে, কারণ তার নিজের হচ্ছে ব্যাকটেরিয়াকে ধ্বংস করার ক্ষমতা আছে। এই কারণে কলেরা, আমাশয়, টাইফয়েড এগুলোর ওষুধ তৈরিতে ব্যাকটেরিয়া ফাস্টটা ব্যবহৃত হয়। তাহলে পরীক্ষায় আসবে কিন্তু ব্যাকটেরিয়া ফাজ হচ্ছে কিন্তু একটা ভাইরাস। মানে ব্যাকটেরিও দেখে আমরা অনেক সময় মনে করি ব্যাকটেরিয়া, বাট এটা একটা ভাইরাস, এটা ব্যাকটেরিয়া ধ্বংসকারী ভাইরাস, ব্যাকটেরিয়া আক্রমণকারী ভাইরাস। এটা হচ্ছে আমার ব্যাকটেরিওফাস। তাহলে ভাইরাসের ডিএনএ অথবা আরএনএ থাকে, এটা আমরা বুঝলাম যে যে কোনো একটা এখানে থাকবে। এবং নর্মালি যেটা হয়, আমার উদ্ভিদ ভাইরাসে হচ্ছে আরএনএ থাকে, এবং প্রাণী ভাইরাসে থাকে ডিএনএ। তাহলে উদ্ভিদের মধ্যে নর্মালি আরএনএ এবং প্রাণীর মধ্যে থাকে নর্মালি ডিএনএ। তবে কিছু ব্যতিক্রম আছে, এখানে একটা দুইটা দেওয়া আছে, আমরা ভিতরে আরো পড়বো। যেমন প্রাণী ভাইরাসের ডিএনএর কথা যদিও বলছি, কিন্তু করোনা কিন্তু আবার আরএনএ ভাইরাস ছিল। আমাদের যে কোভিড-19 হয়েছে, করোনা ভাইরাস, এটা একটা আরএনএ ভাইরাস। আবার উদ্ভিদ ভাইরাসে নর্মালি আরএনএ থাকে, কিন্তু আমরা যদি কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাসের কথা বলি, কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস হচ্ছে যে ফুলকপির একটা ভাইরাস, হ্যাঁ। তো এইটা কিন্তু এখানের মধ্যে কিন্তু আবার ডিএনএ থাকে। তাহলে আমার উদ্ভিদ ভাইরাসে নর্মালি আরএনএ এবং প্রাণী ভাইরাসে নর্মালি ডিএনএ, কিছু ব্যতিক্রম আছে। এখন আমার পরীক্ষার মধ্যে খুব জনপ্রিয় একটা প্রশ্ন এই ডিএনএ থেকে আসে। কিভাবে আসে, যে নিচের কোনটি ডিএনএ ভাইরাস অথবা নিচের কোনটি আরএনএ ভাইরাস, এভাবে পরীক্ষায় আসতে দেখা যায়। তাহলে আমার ডিএনএ অথবা আরএনএ আমি যে কোনো একটা যদি মাথায় রাখতে পারি, তাহলে কিন্তু আমি ইজিলি এটা উত্তর করতে পারি। এই কারণে হচ্ছে একটা ডিএনএ ভাইরাসের একটা ছন্দ আমরা দিচ্ছি। এখানে আমরা এখন একটা নিউমোনিক দেখব ডিএনএ ভাইরাসগুলোর। টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। তাহলে টিপু হচ্ছে টিআইভি, ভাই ভ্যারিওলা, টিটু টিটু ফাজ, ভ্যানিলা ভ্যাকসিনিয়া, হতে হ দিয়ে হারপিস আর হ্যাপাটাইটিস বি, ফ দিয়ে ফুলকপি মোজাইক ভাইরাস, আর এল দিয়ে হচ্ছে অ্যাডিনো ভাইরাস। তাহলে এগুলো হচ্ছে সব কি আমার ডিএনএ ভাইরাস। আমার টিআইভি, ভ্যারিওলা, টিটুফাস, ভ্যাকসিনিয়া, হারপিস, হ্যাপাটাইটিস বি, ফুলকপি মোজাইক ভাইরাস, এডিনো ভাইরাস, আমার সবগুলোই কি আমার ডিএনএ ভাইরাস। তাহলে টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। তাহলে এখানের মধ্যে আমার যদি প্রশ্ন আসে যে নিচের কোনটি ডিএনএ ভাইরাস, ধরলাম টিআইভি দিল, ভ্যারিওলা দিও, ভ্যারিওলা দিল, তারপর হচ্ছে করোনা দিয়ে দিল, আর একটা টিটুভাস দিয়ে দিল, হ্যাঁ। তাহলে করোনা হচ্ছে আমার আরএনএ ভাইরাস, তাহলে উত্তর হবে হচ্ছে আহ 3 নাম্বারটা, আরএনএ ভাইরাস মানে করোনা। তাহলে নিচের কোনটি ডিএনএ ভাইরাস নয় অথবা নিচের কোনটি ডিএনএ ভাইরাস, এটা উত্তর করতে হলে এই নিউমোনিকটা আমরা মনে রাখতে পারি। তাহলে টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো, টিআইভি, ভ্যারিওলা, টিটুফাস, ভ্যাকসিনিয়া, হারপিস, হ্যাপাটাইটিস বি, ফুলকপি মোজাইক ভাইরাস, আর হচ্ছে এডিনো ভাইরাস, এগুলো হচ্ছে আমার ডিএনএ ভাইরাস, হ্যাঁ। এখন আমরা উদ্ভিদের কিছু ভাইরাস ঘটিত রোগ দেখি, যেটা খুবই সহজ। মানে এটা উদ্ভিদের রোগের সঙ্গে ভাইরাসের নাম একদমই মিল। সো এটা নিয়ে কোনো প্যারা নাই, মুখস্থ করার কোনো টেনশন নাই। যেমন তামাকের মোজাইক ভাইরাস, এটা কি বলছে, টোবাকো মোজাইক ভাইরাস বলছে। তামাকের মোজাইক ভাইরাসটা এই টোবাকো মোজাইক ভাইরাস দিয়ে হয়। শিমের মোজাইক ভাইরাস বিন মোজাইক ভাইরাস দিয়ে হচ্ছে। টমেটোর বুজিস্ট্যান্ট রোগ বুজিস্ট্যান্ট ভাইরাস দিয়ে হচ্ছে। তাহলে রোগ থেকে আসলে আমরা ভাইরাসটা গেস করতে পারছি। ধানের টুংরো রোগ টুংরো ভাইরাস দ্বারা হচ্ছে। কলার বানাচি টপ রোগ বানাচি টপ ভাইরাস দিয়ে হচ্ছে। গোল আলুর মোজাইক রোগ পটেটো মোজাইক ভাইরাস দিয়ে হচ্ছে। তাহলে একদমই খুবই সিম্পল। তাহলে আমরা ডিএনএ ভাইরাস দেখলাম, উদ্ভিদের কিছু আমরা ভাইরাস রোগ দেখলাম। এখন আমরা প্রাণী দেহে ভাইরাস ঘটিত রোগ দেখব। এবং এইটা আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার মধ্যে, আরেকটা পপুলার প্রশ্ন এই জোনটা থেকে, যে নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ অথবা নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তাহলে আইদার আমি ভাইরাস ঘটিত রোগগুলো মনে রাখবো, আইদার
আমি হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়া ঘটিত রোগগুলো মনে রাখবো। যে কোনো একটা যদি আমি মনে রাখতে পারি তাহলে ভাইস ভার্সা এটা আমার মাথায় থাকবে। তাহলে প্রাণীদেহে ভাইরাস ঘটিত রোগ খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে এটা নিউমোনিক। যে হাই হাই গো দেশে বসন্ত এলো, ইনিমার ফুফাতো ভাই হাজিকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেল। তাহলে হাই হাই গো দেশে বসন্ত এলো, ইনিমার ফুফাতো ভাই হাজিকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেল। তাহলে হাই হাই, তাহলে হাম হারপিস, হাই হাই গো, গো দিয়ে গো বসন্ত, দেশে বসন্ত এলো, দেশে দিয়ে ডেঙ্গু, বসন্ত দিয়ে গুটি বসন্ত জল বসন্ত, আর এলো দিয়ে এ দিয়ে এনসেফালাইটিস আর হচ্ছে এইডস। তাহলে হাই হাই গো দেশে বসন্ত এলো, এটা হচ্ছে হাম হারপিস, গো বসন্ত ডেঙ্গু, গুটি বসন্ত জল বসন্ত, এনসেফালাইটিস এবং এইডস। তাহলে হাই হাই গো দেশে বসন্ত এলো। এরপর কি ছিল? ইনিমার ফুফাতো ভাই হাজিকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেল। তাহলে ইনিমার রস্বই দিয়ে হচ্ছে, আবার নি দিয়ে হচ্ছে কি আমার ইবোলা, নিপা এবং মামস, তিনটা। তাহলে ইনিমার ইবোলা নিপা মামস, ইমিনামার ফুফাতো ভাইকে, তাহলে ফুড থেকে ফ্লু, বার্ড ফ্লু সোয়াইন ফ্লু, ভাই ভাইরাল হ্যাপাটাইটিস ভাইরাল ফিভার। তাহলে আমার ভাই দিয়ে ভাইরাল হ্যাপাটাইটিস ভাইরাল ফিভার। হাজিকে, তাহলে জি দিয়ে হচ্ছে জিকা ভাইরাস, কে দিয়ে হচ্ছে করোনা ভাইরাস। হাজিকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেলো। তাহলে ইনফ্লুয়েঞ্জা মানে ইনফ্লুয়েঞ্জা এটা জ্বর, জ্বর দিয়ে জলাতঙ্ক, পেলো মানে হচ্ছে পোলিও। তাহলে ইনিমার ফুফাতো ভাই হাজিকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেলো। তাহলে ইবোলা নিপা মামস, বার্ড ফ্লু সোয়াইন ফ্লু, ভাইরাল হ্যাপাটাইটিস ভাইরাল ফিভার, জিকা করোনা, ইনফ্লুয়েঞ্জা জলাতঙ্ক পোলিও। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা, হ্যাঁ। তাহলে আমার হাই হাই গো দেশে বসন্ত এলো, ইনিমার ফুফাতো ভাই হাজিকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেলো। তাহলে আমার হাম হারপিস গো বসন্ত জল বসন্ত গুটি বসন্ত ডেঙ্গু এনসেফালাইটিস এইডস, ইনিমার ফুফাতো ভাই হাজিকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেলো, ইবোলা নিপা মামস, বার্ড ফ্লু সোয়াইন ফ্লু, ভাইরাল হ্যাপাটাইটিস ভাইরাল ফিভার, জিকা করোনা, ইনফ্লুয়েঞ্জা জলাতঙ্ক পোলিও। তাহলে এগুলো সবগুলো আমার প্রাণী দেহে ভাইরাস ঘটিত রোগ। তাহলে পরীক্ষার মধ্যে যদি আসে নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ, আশা করি আমরা এখান থেকে উত্তর করতে পারবো। এবার আমরা এই যে জিনিসগুলো পড়ছি, এই রোগগুলো দেখলাম, এগুলো সম্বন্ধে হালকা হালকা করে একটু একটু জেনে আসি। যেগুলো মানে ইম্পর্টেন্ট ওগুলো আমি মার্ক করে দিব। প্রথমে আসে হচ্ছে হাম, হ্যাঁ। হাম হচ্ছে গিয়ে এরকম, এটা প্রচন্ড ইনফেকশাস, মানে খুবই দ্রুত ছড়ায় একজনের হলে, প্রচন্ড সংক্রামক এটা। এক ধরনের ফুসকুড়ি হয় গায়ের মধ্যে, তো এটা মিসেলস ভাইরাস নামে হয়। হামটা মিসেলস ভাইরাস এটার কারণে হয়ে থাকে। হামের কারণে কিন্তু বাচ্চাদের অন্ধত্ব দেখা যায়, শিশু সময় অন্ধ হয়ে যেতে পারে। আরেকটা হচ্ছে হারপিস ভাইরাস, এই যে মুখের মধ্যে এই ধরনের গোটা গোটা হয়, ঘা ঘা হয়, এটা হচ্ছে হারপিস ভাইরাস। এই ভাইরাসের নাম হচ্ছে হারপিস সিমপ্লেক্স। এটা প্রাণীর ক্ষেত্রে সবচেয়ে বড় ভাইরাস, সবচেয়ে বড় ভাইরাস হচ্ছে হারপিস ভাইরাস, সাইজটা বড় ভাইরাসের। তাহলে প্রাণীর ক্ষেত্রে সবচেয়ে বড় ভাইরাস হচ্ছে হারপিস ভাইরাস। গো বসন্ত, এটা গরুর বসন্ত। ডেঙ্গু, ডেঙ্গুটা খুবই গুরুত্বপূর্ণ এখনকার পার্সপেক্টিভে, কারণ ডেঙ্গু রোগের সংখ্যা কিন্তু প্রচন্ড বাড়ছে, হ্যাঁ। তো ডেঙ্গু ডেঙ্গি ভাইরাস দ্বারা হয় অথবা ফ্ল্যাবি ভাইরাস দ্বারা হয়। ডেঙ্গু বা ফ্ল্যাবি ভাইরাস দ্বারা ডেঙ্গু হয়ে থাকে। এটা একটা আরএনএ ভাইরাস। আমরা নর্মালি কি পড়েছি? আমরা নর্মালি পড়েছি হচ্ছে প্রাণীদেহে ডিএনএ ভাইরাস, হ্যাঁ। ডেঙ্গু কিন্তু আরএনএ ভাইরাস। আমরা যেরকম করোনাকে দেখেছিলাম আরএনএ ভাইরাস, তেমনি কিন্তু ডেঙ্গু একটা আরএনএ ভাইরাস। এটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তাহলে আমার ডেঙ্গু হচ্ছে ফ্ল্যাবি ভাইরাস অথবা ডেঙ্গু ভাইরাস দ্বারা, এটা একটা আরএনএ ভাইরাস, এবং এটা এডিস মশার কামড়ে হয়, এডিস মশকির কামড়ে হয়। দু ধরনের এডিস মশার কামড় এটা হয়ে থাকে। একটা হচ্ছে এডিস ইজিপ্টি, আর একটা এডিস অ্যালবোপিক্টাস নামক দুইটা মশাকির কামড়ে হচ্ছে এটা হয়ে থাকে। এটা নর্মালি স্ত্রী মশা কিন্তু কামড়ায়, পুরুষ মশা কামড়ায় না, স্ত্রী মশার কামড়ে হয়ে থাকে। তাহলে আমার ডেঙ্গু হচ্ছে ফ্ল্যাবি ভাইরাস বা ডেঙ্গু ভাইরাস দ্বারা হয়। এটা একটা আরএনএ ভাইরাস। এডিস ইজিপ্টি অথবা এডিস অ্যালবোপিক্টাস নামক মশকের কামড়ে এ রোগ হয়ে থাকে। এডিস মশার কামড়ে আরো রোগ হয়। কি কি হয় ডেঙ্গু ছাড়াও? আমার চিকনগুনিয়া, ইয়েলো ফিভার বা পিতজ্বর, জিকা জ্বর, এগুলো হয়ে থাকে। তাহলে এডিস মশার কামড়ে আমার ডেঙ্গু, চিকনগুনিয়া, ইয়েলো ফিভার বা পিতজ্বর,
জিকা জ্বর এগুলো সব হয়ে থাকে। এই যে ইয়েলো মানে তো হলুদ, হলুদের কিন্তু আরেকটা মানে বাংলায়, একটু শুদ্ধ বাংলায় পিত নামেও ডাকা হয়, এই কারণে এটাকে পিত জ্বরও বলে। হ্যাঁ। তো চিকনগুনিয়া কিন্তু রিসেন্টলি আমরা অনেক দেখেছি যে আগে আমাদের কেস আসলে কম ছিল, এখন অনেকখানি বেড়ে গেছে। এই চিকনগুনিয়াও কিন্তু আরএনএ ভাইরাস। এটাতে প্রচন্ড বডি পেইন হয়, হাই টেম্পারেচার রাইজ হয়, উচ্চ জ্বর হয়, শরীরে র্যাশও হয়। তাহলে এখান থেকে মনে রাখবো এটা একটা আরএনএ ভাইরাস। তাহলে ডেঙ্গু আরএনএ ভাইরাস, চিকনগুনিয়াও আরএনএ ভাইরাস। ডেঙ্গু হচ্ছে ফ্ল্যাবি ভাইরাস দ্বারা, অথবা ডেঙ্গু ভাইরাস দ্বারা, এবং এডিস ইজিপ্টি, এডিস অ্যালবোপিক্টাস, এগুলোর কারণে মূলত এটা হচ্ছে। এবং চিকনগুনিয়া একটা আরএনএ ভাইরাস। বসন্ত, বসন্ত নর্মালি দুই ধরনের, একটা হচ্ছে গুটি বসন্ত, একটা জল বসন্ত। হ্যাঁ। তো গুটি বসন্ত আসলে আমরা এখন পৃথিবীতে দেখতে পাই না। 1980 সালে ডাব্লিউএইচও বিশ্বকে গুটি বসন্ত মুক্ত ঘোষণা করেছে, বলেছে যে না, গুটি বসন্ত আর নাই। আমরা এখনো যেটা দেখি সেটা হচ্ছে আমরা জল বসন্ত, চিকেন পক্স, যেটা ভ্যারিসেলা জোস্টার নামক একটা ভাইরাস দ্বারা এটা হয়ে থাকে, জলবসন্তটা। চিকেন পক্স, ভ্যারিসেলা জোস্টার। এবং গুটি বসন্ত, এটার টিকার জনক হচ্ছে এডওয়ার্ড জেনার। ওনাকে প্রতিষেধক বিদ্যার জনক বলা হয়, এডওয়ার্ড জেনারকে। উনি এটা আবিষ্কার করেছেন, যেটা দ্বারা আমরা প্রিভেন্ট করতে পারি। হ্যাঁ। তো যে কোনো আসলে এই ধরনের ডিজিজ যেগুলো ভাইরাস গঠিত হয়, এগুলোকে মানে আমরা যে ভ্যাকসিন দিই, হ্যাঁ, তো আমরা যদি মোটামুটি বিশ্বের অনেক জনসংখ্যাকে ভ্যাকসিনেশনের আওতায় আনতে পারি, তাহলে কিন্তু ওই রোগটা ছড়ানো কঠিন হয়ে যায়, ওটার যে ট্রান্সমিশন, এটা আমরা ভাঙতে পারি। এই কারণে আসলে বিশ্বব্যাপী এত টিকার উপর গুরুত্ব দেওয়া হয়। হ্যাঁ। তো টিকাটা আসলে প্রপারলি দেওয়া গেছিল বলেই মূলত এই বিশ্বকে গুটি বসন্ত মুক্ত ঘোষণা করা গেছে। হ্যাঁ। তাহলে গুটি বসন্তের টিকার জনক হচ্ছে এডওয়ার্ড জেনার, ওনাকে বলা হচ্ছে প্রতিষেধক বিদ্যার জনক। এটা হচ্ছে বসন্ত। মামস, মামস হচ্ছে এটা একটা ছোঁয়াচে রোগ, কানের নিকটবর্তী। এটা মূলত প্যারোটিড গ্রন্থিটা হচ্ছে ফুলে যায়, এখানে গ্ল্যান্ডটা, এটা ফুলে গিয়ে এটা প্রচন্ড ব্যথা হয়, এটা হচ্ছে মামস। এনসেফালাইটিস, এনসেফালাইটিস মানে হচ্ছে এটা আমার মস্তিষ্কের প্রদাহ আমরা বলতে পারি। এটা হচ্ছে মস্তিষ্কের প্রদাহ, এটা ভাইরাসের আক্রমণের ফলে মস্তিষ্কের প্রদাহ হয়। যেখানেই হচ্ছে কি আমরা মনে করবো আইটিস আছে, হ্যাঁ, আইটিস মানে হচ্ছে ইনফেকশন বা ইনফ্লামেশন। হ্যাঁ। আইটিস এটা হচ্ছে মস্তিষ্কের প্রদাহ, এটাকে বলা হচ্ছে এনসেফালাইটিস। বলছে এইডস, এইডস, এইডস এর প্রথমে লাগবে হচ্ছে আমার ফুল ফর্মটা। এইডস এর ফুল ফর্ম কি? AIDS, অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। এবং এটা কোন ভাইরাস দ্বারা হয়? এটা এইচআইভি ভাইরাস দিয়ে হয়। এটার ফুল ফর্মটা কি? ফুল ফর্ম হচ্ছে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। এখন এখানে কি বলছে? ইমিউনো ডেফিসিয়েন্সি মানে আমাদের যে ইমিউনিটি আছে এটা কমাই দিচ্ছে, ডেফিসিয়েন্ট করে দিচ্ছে। তাহলে এটার ফলে কিন্তু মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা লোপ পায়। কারণ এটা হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকার টি লিম্ফোসাইটকে ধ্বংস করে দেয়। আমরা আজকে রাতে পড়বো আমাদের শরীরের মধ্যে আসলে যে শ্বেত রক্তকণিকা আছে, যাকে দেহের পুলিশম্যান বলা হয়, যে আমাদের রোগ প্রতিরোধ করে মূলত। তো তার মধ্যে হচ্ছে একটা উপাদান আছে যার নাম হচ্ছে টি লিম্ফোসাইট। এটা শ্বেত রক্তকণিকারই একটা ধরন। তো এই টি লিম্ফোসাইটটাকে সে ধ্বংস করে দেয়, ফলে মানব দেহের হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাটা লোপ পায়। তাহলে এইডস কাকে ধ্বংস করে? এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, এটা আসছেও, যে টি লিম্ফোসাইটকে এটা ধ্বংস করে। তাহলে আমার এইডস এর ফুল ফর্মটা লাগবে, এইচআইভি এর ফুল ফর্মটা লাগবে অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম এবং হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। এবং এটা টি লিম্ফোসাইটকে ধ্বংস করছে, শ্বেত রক্তকণিকার মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা এতে কমে যাচ্ছে। ইবোলা ভাইরাস, এটা আফ্রিকায় ছড়িয়েছিল, এখান থেকে মুখস্থের কিছু নাই। নিপা ভাইরাস, এই নিপা ভাইরাস এটা মূলত বাদুড়ের মাধ্যমে ছড়ায়। এই রোগে মস্তিষ্কে প্রচন্ড প্রদাহ হয়। হ্যাঁ। বাদুড়ের মাধ্যমে ছড়ায় বলতে যে এই নিপা ভাইরাসটা মূলত বাদুড়কে অ্যাটাক করে, এটা নর্মালি থাকে ওদের মধ্যেই। তো আমার এরকম ভাইরাস আক্রান্ত কোনো বাদুড় যদি হচ্ছে আমার কোনো ফলে মুখ দেয়, অথবা সে রাত্রেবেলা খেজুর রস খেতে আসলো, ওখানে তার লালা পড়লো, ওখানে তার মল পড়লো, ওই খেজুর রসটা পরের দিন সকালে কেউ না ফুটিয়ে পান করলো, কাঁচা খেয়ে নিল, অথবা যে ফলটা বাদুর কামড়াইছে ওইটা নিচে কোনো বাচ্চা কুড়িয়ে খেলো,
এবং ওই বাদুড়গুলো যদি আমার ইনফেক্টেড হয় নিপা ভাইরাস দ্বারা, তখন কিন্তু এই নিপা রোগে মানুষ আক্রান্ত হতে পারে। এবং এটা যদি আক্রান্ত হয়, হ্যাঁ, তো নিপা কিন্তু মোটামুটি প্রাণঘাতী একটা রোগ। হ্যাঁ? তো মানুষের হচ্ছে তখন বাঁচাটা একটু দায় হয়ে যায়, কারণ এটা মস্তিষ্কের মধ্যে ব্রেনে হচ্ছে ইনফেকশন করে। এটা জাস্ট একটা র্যান্ডম ডাটা যে নিপা ভাইরাসে হচ্ছে বাংলাদেশের মৃত্যুর হার এখন পর্যন্ত 71%। প্রতি 100 জন আক্রান্তর মধ্যে কিন্তু 71 জনই মারা গেছে। আমরা গত বছর যে ডাটা পেয়েছিলাম, গত বছরে কিন্তু 3 জন আক্রান্ত হয়েছিল নিপা ভাইরাসে এবং 3 জনই মারা গেছে। হ্যাঁ, কাঁচা খেজুর রস, এটা এখনকার অবধি আমাদের সবচেয়ে ভাইটাল সোর্স। যারা কাঁচা খেজুর রস খায়, এটার মাধ্যমে মূলত এটা ছড়াচ্ছে। হ্যাঁ, এবং এটা কিন্তু খুবই প্রাণঘাতী রোগ। একটা বাদুর, কিন্তু এটা ফ্রুট ব্যাট বলে, ফ্রুট ব্যাট ওরাই মূলত হচ্ছে এই ভাইরাসটা ছড়াচ্ছে। সো এটার সেফটি মেজার কি, যে ভাই আপনি আপনার কাঁচা খেজুরের রস খাওয়ার দরকার নাই, আপনি এটা প্রপার প্রসেসিং করে, সিদ্ধ করে, রান্না করে এটা খান, কাঁচা খায়েন না। হ্যাঁ, তাহলে নিপা ভাইরাস এইটা বাদুড়ের মাধ্যমে ছড়ায়। বার্ড ফ্লু, ব্লাড ফ্লু হচ্ছে গিয়ে এই ভাইরাসের নাম H5N1। আমাদের 2008-এ, আপনারা হয়তো তখন মনে আছে কিনা জানি না, আমাদের কিন্তু দেশে প্রচুর পরিমাণে এরকম বার্ড ফ্লু ছড়িয়ে গেছিল। মানে পোলট্রির পর পোলট্রি হচ্ছে উজাড় হয়ে গেছে। মোটামুটি গণকবর দিতে হয়েছে সমানে, হচ্ছে সব যেগুলো ইয়ে ছিল এদেরকে মানে মেরে ফেলতে হয়েছে মুরগিদের। তাহলে এটা গেল বার্ড ফ্লু। সোয়াইন ফ্লু একটা আছে, এটা হচ্ছে H1N1। বার্ড ফ্লু হচ্ছে H5N1, আর সোয়াইন ফ্লু ভাইরাসের নাম হচ্ছে H1N1। তো সোয়াইন ফ্লু, সোয়াইন মানে তো শুকর, এটা হচ্ছে শুকর এবং মানুষ হচ্ছে এটা আক্রান্ত হয়েছিল। এটা মালয়েশিয়ার দিকে হচ্ছে আসলে প্রথম আইডেন্টিফাই করা গেছিল ওই সময়, যে ওখান থেকে মোটামুটি হচ্ছে ছড়াইছে। তাহলে সোয়াইন ফ্লু ভাইরাস হচ্ছে H1N1, আর বার্ড ফ্লু H5N1। এবার আসি হচ্ছে আমরা ভাইরাল হ্যাপাটাইটিস। আমরা এর আগে এনসেফালাইটিস দেখছি, মস্তিষ্কের প্রদাহ। এখানে আরেকটা আইটিস। হ্যাঁ, এবং এখানে হচ্ছে হ্যাপাটো কথা বলা আছে, মনে রাখবেন যেখানেই হ্যাপাটো, হ্যাঁ, বা হ্যাপা, হ্যাপা রিলেটেড কিছু একটা থাকবে। হ্যাঁ, তাহলে ধরে নেবেন যে এটা লিভারের কথা বলছে, যকৃতের কথা বলছে। হ্যাঁ, তাহলে ভাইরাল হ্যাপাটাইটিস মানে হচ্ছে যে যকৃতের প্রদাহকে আমরা হ্যাপাটাইটিস বলছি, এবং এটা ভাইরাস থেকে হচ্ছে বলে এটাকে আমরা ভাইরাল হ্যাপাটাইটিস বলি। তো যারা হ্যাপাটাইটিস করে, এই ধরনের ভাইরাস হচ্ছে আমার 5 ধরনের আছে। হ্যাপাটাইটিস A, B, C, D, E, এই 5টা ভাইরাস মূলত ভাইরাল হ্যাপাটাইটিস করে। তার মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে হ্যাপাটাইটিস সি, সবচেয়ে বেশি মারাত্মক হ্যাপাটাইটিস সি। আর সবচেয়ে কমন হচ্ছে আমার হ্যাপাটাইটিস বি। অধিকাংশ হ্যাপাটাইটিসে হ্যাপাটাইটিস বির আক্রমণে হয়ে থাকে। তাহলে হ্যাপাটাইটিস বি হচ্ছে মোস্ট কমন, হ্যাপাটাইটিস বি। আর আমার হ্যাপাটাইটিস সি হচ্ছে আমার মোস্ট ডেঞ্জারাস, মোস্ট ডেঞ্জারাস। এবং গুরুত্বপূর্ণ হচ্ছে, আমরা টিপুর ভাই টিটোরাতে পড়ে আসছি যদি অলরেডি, আমাদের হ্যাপাটাইটিস বি কিন্তু একটা ডিএনএ ভাইরাস, খুব খেয়াল করে। আর বাকি হ্যাপাটাইটিস ভাইরাসগুলো আরএনএ ভাইরাস। তাহলে যেগুলো ব্যতিক্রম, ব্যতিক্রমগুলো থেকে প্রশ্ন কিন্তু ভাই চলে আসে। হ্যাঁ, তাহলে আমার ডেঙ্গু দেখেছি, আমি করোনার কথা বলেছি, চিকনগুনিয়া বলেছি, এগুলো সব আরএনএ ভাইরাস। এখানে আবার হ্যাপাটাইটিস বিটা হচ্ছে আমার ডিএনএ ভাইরাস। নর্মাল সেন্স অনুযায়ী আমার উদ্ভিদ ভাইরাস হচ্ছে আরএনএ, প্রাণীর ভাইরাস হচ্ছে আমার ডিএনএ। হ্যাঁ, তাহলে এখানে ব্যতিক্রম কি, এখানে হচ্ছে আমার যেহেতু এটা প্রাণীর ক্ষেত্রেই হচ্ছে নর্মালি, তাহলে নর্মাল সিকুয়েল অনুযায়ী, ইকুয়েশন অনুযায়ী এটা সবগুলো ডিএনএ হওয়ার কথা ছিল, বাট এখানে শুধুমাত্র ডিএনএ হচ্ছে আমার হ্যাপাটাইটিস বি। আর হ্যাপাটাইটিস A, C, D, E এগুলো সবই আমার আরএনএ ভাইরাস। এখন এই যে হ্যাপাটাইটিস ভাইরাস, এটা আমরা বুঝতে পারি কিভাবে? বুঝতে পারি হচ্ছে, প্রথম যেটা চোখে ধরা পড়ে সেটা হচ্ছে জন্ডিস হয় এখানের মধ্যে। হ্যাঁ, তো জন্ডিস, জন্ডিস কিন্তু হচ্ছে কোনো রোগ না, প্রথম কথা। জন্ডিস কিন্তু কোনো রোগ না, এটা একটা রোগের উপসর্গ। জন্ডিস কেন হয়? জন্ডিস হচ্ছে দেহের মধ্যে যদি বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়, বিলিরুবিন যদি আমার বেড়ে যায়, তখন হচ্ছে গিয়ে আমার জন্ডিস হতে পারে। জন্ডিসের মধ্যে এরকম আমার চোখ এগুলো হলুদ হয়ে যায়, হাতের পাতা হলুদ হয়ে যায়, পায়ের পাতা হলুদ হয়ে যায়, প্রস্রাব দিয়ে হচ্ছে একদম অতিরিক্ত একদম হলুদাভ বর্ণের মূত্র বের হয়। তাহলে এগুলো হচ্ছে বের হয়ে যায় বিলিরুবিন লেভেলটা বাড়লে।
রক্তে বিলিরুবিনের স্বাভাবিক মাত্রা হচ্ছে 0.2 থেকে 0.8 মিলিগ্রাম পার ডেসিলিটার প্রতি ডেসিলিটারে। এবার আসি করোনার ক্ষেত্রে। তাহলে করোনার ক্ষেত্রে মেইনলি যেটা মনে রাখতে হবে, এটা হচ্ছে আমার আরএনএ ভাইরাস। তাহলে আরএনএ যেহেতু একসূত্রক, এটা একসূত্রক ভাইরাস তো বটেই। তো করোনা এটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে মুকুট বা হাড় থেকে আসছে। তাহলে এই যে আমরা এটা কিন্তু একদম মুকুটের মতো, এভাবে এভাবে মুকুট মুকুট এগুলো কাটা কাটা দেওয়া আছে, দেখতে মুকুটের মতোই লাগে। এবং কোভিড-19কে আমরা করোনা ভাইরাস ডিজিজ 19 2019 যেহেতু হয়েছিল, এ কারণে আমরা কোভিড-19 নামে মূলত ডাকছি করোনাকে। ইনফ্লুয়েঞ্জা। তাহলে ইনফ্লুয়েঞ্জা এটা হচ্ছে গিয়ে আমাদের একদম নর্মালি যেটা রোগ, আমাদের নর্মাল কোল্ড যেটা আমরা বলি, নর্মাল ঠান্ডা কাশি যেটা, এটা হচ্ছে আমার ইনফ্লুয়েঞ্জা আর কি। হ্যাঁ, নর্মাল কোল্ড যেটা সর্দি কাশি ঠান্ডা যে লাগছে, এটা এটা বায়ুর মাধ্যমে এটা সংক্রমিত হতে পারে। আর লাস্টে যেটা জ্বরে, তাহলে জ্বরে দিয়ে হচ্ছে কি আমার জলাতঙ্ক। হ্যাঁ, ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেলো আমরা বললাম না, তাহলে জ্বরে মানে হচ্ছে জলাতঙ্ক। এখন এই জলাতঙ্ক হচ্ছে আবার একটা ডেঞ্জারাস রোগ। কারো যদি জলাতঙ্ক রোগ হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আবার তার 100% ডেথ। 100% ডেথ। এটা ভ্যাকসিন দিয়ে প্রিভেন্ট করা যায়, কিন্তু কারো যদি ভ্যাকসিন দেওয়া না থাকে, মানে ভ্যাকসিন সবসময় দিতে হয় না আসলে। আমার কুকুর বা বিড়াল বা আমাদের যে র্যাবিট যেগুলো আছে, তারা যদি আঁচড়ায়, রক্ত বের হয় অথবা কামড়ায়, তখন যদি কেউ আসলে ভ্যাকসিন না দেয়, সে যদি, এবং ওই কুকুর বা বিড়ালটা যদি র্যাবিস ভাইরাস দ্বারা আক্রান্ত থাকে, তাহলে সেক্ষেত্রে ওই যাকে কামড়িয়েছে তার দেহ কিন্তু র্যাবিস চলে আসতে পারে। এবং র্যাবিস যদি আক্রমণ করে একবার, তাহলে সেক্ষেত্রে আসলে কোনো কিউর নাই। হ্যাঁ, এটার নাম তো র্যাবিস ভাইরাস, এটাকে আবার স্ট্রিট ভাইরাস নামেও ডাকা হয়। লক্ষণ প্রকাশের পর এই রোগের কোনো চিকিৎসা নাই। তবে যেটা ব্যাপার যে লুই পাস্তুর আসলে জলাতঙ্ক রোগ প্রতিরোধের জন্য ভ্যাকসিন আবিষ্কার করেছেন। হ্যাঁ, ভ্যাকসিন আবিষ্কার করেছেন, এই কারণে আসলে আমাদের যাদের বাসা বাড়িতে হচ্ছে কুকুর আছে, বিড়াল আছে, পোষা প্রাণী হিসেবে, তাদের সবাইকে জলাতঙ্কের ভ্যাকসিনটা দেওয়াটা মাস্ট। এবং কাউকে যদি হচ্ছে কুকুর বিড়াল কামড়ায় অথবা আঁচড়ায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই যে র্যাবিসের যে ভ্যাকসিনটা আছে, এটা অবশ্যই দেওয়া উচিত। হ্যাঁ, তো এইটা জাস্ট হচ্ছে কি একটু সচেতনমূলক পার্সপেক্টিভে দেওয়া আসলে, যে আমার কুকুর বিড়াল শিয়াল বেজি বানর বাদুর এরা যদি কামড় দেয়, তাহলে হচ্ছে ভ্যাকসিন নিতে পারেন। এবং গর্ভাবস্থা, প্রেগনেন্ট কেউ অথবা মায়ের দুধ খাচ্ছে বাচ্চা, হ্যাঁ, অন্য যে কোনো অসুস্থতা, ছোট বাচ্চা, বৃদ্ধ, কোনো সমস্যা নাই, ভ্যাকসিন নিতে পারবেন সর্বাবস্থায়। হ্যাঁ, তবে যেটা ব্যাপার যে ইমিডিয়েট কামড়ানোর পর আসলে যেটা উচিত যে কাপড় কাচার যে আছে না, বাংলা সাবান আছে না, সেটা দিয়ে আসলে ধুয়ে ফেলা, প্রচুর পরিমাণে পানি দিয়ে জায়গাটা ধুয়ে ফেলতে হয়, এটা খুবই দরকার। এবং এরপর গিয়ে হচ্ছে আমরা ইঞ্জেকশনটা দিয়ে ফেলবো। আমরা আমাদের যে বিভিন্ন হাসপাতাল আছে, সরকারি হাসপাতাল, ওখানে কিন্তু এটার সাপ্লাই আছে। তো এইটা গিয়ে আসলে দিয়ে ফেলতে হয়। হ্যাঁ, তো এটা আসলে বুঝে, হিসাব বুঝে, বা কোনটাতে দেওয়া হচ্ছে এটা বুঝে 3 থেকে 4 ডোজ এটা হয়ে থাকে। হ্যাঁ, তো এইটা দিয়ে ফেলতে হবে। যে আমার যদি আঁচড় অথবা ক্ষতের চিহ্ন থাকে, রক্তক্ষরণ হয়, হ্যাঁ, তখন তো বাস দিতে হবে। আবার হচ্ছে গিয়ে আমার আহ, আঁচড় বা ক্ষতের চিহ্ন আছে কিন্তু রক্তক্ষরণ হয় নাই, তখনও কিন্তু সার্টেন একটা দিতে হয়, আমাদের ইঞ্জেকশন নিতে হয়। তাহলে দিয়ে ফেলা এটা ভালো। এটা জাস্ট জানানোর জন্য, কারণ এটাতে কি, এটা একবার যদি হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আবার 100% ডেথ, এটা বাঁচানো যাবে না। তাহলে পেলো লাস্টে ছিল, পেলো দিয়ে হচ্ছে মানে পোলিও। তো এই একটা মিনিট, হ্যাঁ, তাহলে পেলো দিয়ে হচ্ছে পোলিও। পোলিও যদিও হচ্ছে আমাদের এখানে আসলে এখন তেমন একটা দেখা যায় না, কারণ আমরা পোলিও যেহেতু টিকা দিই, আমরা পোলিও টিকা খাওয়াই। হ্যাঁ, তো এটার কারণে আমাদের মোটামুটি এটা বেশ সাকসেসফুল। আগে কিন্তু আমাদের প্রচন্ড ভয়াবহ ভাবে ছিল আমাদের দেশে পোলিওটা। তো পোলিওর ফলে যেটা হয়, এটা যেহেতু স্নায়ুতন্ত্রের একটা রোগ, এটার ফলে আক্রান্ত ব্যক্তি হচ্ছে প্যারালাইজড হয়ে যায়। এবং প্রাণীর মধ্যে ছোট ভাইরাস হচ্ছে পোলিও ভাইরাস। আমরা প্রাণীদের মধ্যে বড় ভাইরাস দেখছিলাম হারপেসকে, আর ছোট ভাইরাস হচ্ছে এই পোলিওটা। হ্যাঁ, এরপর আসে হচ্ছে আমার ট্রিম্যান রোগ। ট্রিম্যান হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দ্বারা হয়ে থাকে। ট্রিম্যান রোগটা আমরা এর আগে এইচপিভির কথা গত ক্লাসে পড়েছিলাম। আমাদের জরায়ু ক্যান্সার হচ্ছে এইচপিভি দ্বারা। এইচপিভি দ্বারা কিন্তু ট্রিম্যান রোগও হতে পারে। জরায়ু মুখের ক্যান্সার হচ্ছে, বাট এইচপিভি দ্বারা ট্রিম্যান রোগও হতে পারে।
এরপর আমরা ব্যাকটেরিয়াতে যাব। তো ব্যাকটেরিয়াতে যাওয়ার আগে হচ্ছে আমরা একটু যদি কুইকলি একটু রিক্যাপ করিয়ে ফেলি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা ছন্দটা মনে রাখার আসলে চেষ্টা করতে হবে আমাদের সবসময়, যে হাই হাই গো দেশে বসন্ত এলো, ইনিমার ফুফাতো ভাই হাজিকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেলো। কারো যদি ছন্দ মনে না থাকে, অ্যাটলিস্ট আমার যে ডিজিজ যেগুলো আছে এগুলোর নাম যাতে মনে থাকে, তাহলে হচ্ছে আমার হাম, হারপিস, গো বসন্ত, ডেঙ্গু, গুটি বসন্ত, জলবসন্ত, এনসেফালাইটিস, এইডস, ইবোলা, নিপা, মামস, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, হ্যাপাটাইটিস, ভাইরাল ফিভার, জিকা, করোনা, ইনফ্লুয়েঞ্জা, জলাতঙ্ক, পোলিও, এগুলো সবগুলো হচ্ছে কি আমার ভাইরাস ঘটিত রোগ। এগুলো যাতে আমাদের মোটামুটি মনে থাকে। আর প্রাণীর মধ্যে সবচেয়ে বড় পেয়েছিলাম হার্পিস ভাইরাস, আমরা দেখেছিলাম ডেঙ্গু, জিকা, এগুলো সবগুলোই আরএনএ ভাইরাস। ডেঙ্গু হচ্ছে ফ্ল্যাবি ভাইরাস দ্বারা হয়, এবং এডিস ইজিপ্টি এবং এডিস অ্যালবোপিক্টাস মশকের কামড়ে হয়। আমরা দেখেছি হচ্ছে গুটি বসন্ত নির্মূল হয়ে গেছে 1980 সালে। আমরা এইডস দেখেছিলাম, এইডস হচ্ছে শ্বেত রক্তকণিকার যে টি লিম্ফোসাইট আছে এটাকে ধ্বংস করে দেয়, ফলে মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। নিপা এটা ছড়ায় মূলত বাদুড়ের মাধ্যমে, কেউ যদি কাঁচা খেজুর এর রস পান করে তাহলে সেক্ষেত্রে ছড়াতে পারে। বার্ড ফ্লু পড়েছিলাম H5N1 তার ভাইরাসের নাম, সোয়াইন ফ্লুর ক্ষেত্রে সেটা H1N1। ভাইরাল হ্যাপাটাইটিস 5 ধরনের, ভাইরাসটা ABCD, তার মধ্যে মোস্ট কমন বি এবং মোস্ট ডেঞ্জারাস হচ্ছে সি। এবং ডিএনএ ভাইরাস হচ্ছে একমাত্র হ্যাপাটাইটিস বি ভাইরাস, আর বাকি সবগুলো হচ্ছে আমার আরএনএ ভাইরাস। করোনা, করোনা হচ্ছে একটা আরএনএ ভাইরাস। জলাতঙ্কের ক্ষেত্রে যেটা বলেছিলাম এটা 100% আসলে ডেথ, এটার ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন লুই পাস্তুর। পোলিও, পোলিও হচ্ছে প্রাণীর মধ্যে সবচেয়ে ছোট ভাইরাস। এবং লাস্টে আমরা দেখেছি ট্রিমেন রোগ, এটা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দ্বারা হয়ে থাকে। এবং এইচপিভি দ্বারা আমরা গত ক্লাসে দেখেছিলাম আমাদের জরায়ু ক্যান্সারও আসলে এইচপিভি দ্বারা হয়। তাহলে এতক্ষণ আমরা ভাইরাস দেখলাম, অকোষীয় ভাইরাস অনেকগুলো রোগ সৃষ্টি করতে পারে। এবার আমরা দেখি একটু ব্যাকটেরিয়াকে। তাহলে লিওয়েনহুক ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন, এরেনবার্গ হচ্ছে এটার নামকরণ করেন। তো ব্যাকটেরিয়া হচ্ছে প্রোক্যারিওট, আদিকোষী বা প্রাককেন্দ্রিক, এগুলো সব আগের পড়া। নিউক্লিয়াস আছে অসবুজ, সবুজ না। এবং ব্যাকটেরিয়া কিন্তু মুভ করতে পারে, এই যে ল্যাজ যেটা, যেটা দ্বারা সে মুভ করে, যেটা তার গতিশীলতার জন্য দায়ী মূলত, এটাকে বলা হচ্ছে ফ্লাজেলা। এবং এরা দ্বিবিভাজন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে। দ্বিবিভাজন মানে হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়ায়, একটা থেকে দুটো হয়, হ্যাঁ। তাহলে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় তারা বংশবৃদ্ধি করে। ব্যাকটেরিয়া যে মুভ করে এটার জন্য তার ফ্লাজেলা দায়ী। এখন আমাদের ব্যাকটেরিয়ার কিন্তু অনেকগুলো উপকারী ভূমিকা আছে। আমরা প্রথমে উপকারী ভূমিকাগুলো কিছু দেখি, এরপর হচ্ছে গিয়ে আমরা কি কি রোগ করছে এটা আমরা দেখবো, হ্যাঁ। চা, কফি, তামাক এগুলো প্রক্রিয়াজাতকরণে ব্যাসিলাস মেগাটেরিয়াম নামক ব্যাকটেরিয়ার এক ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিসক্লেইমার, এগুলো মুখস্থ করতে হবে ব্যাপারটা এরকম না, একবার দুইবার অ্যাটলিস্ট, মানে এমনি জাস্ট একবার রিডিং পড়ে যাই। কারো যদি প্রেশার মনে হয় নাম টাম দেখে তাহলে ইউ ক্যান স্কিপ, হ্যাঁ। স্ট্রেপ্টোকক্কাস, ল্যাক্টোব্যাসিলাস এই জাতীয় ব্যাকটেরিয়ার সহায়তায় দুধ থেকে মাখন, দই, পনির, ঘোল, ছানা প্রভৃতি তৈরি করা হয়। আমরা দই বা এগুলোর প্রসেস যদি আমরা দেখি তাহলে এগুলো কিন্তু ওভার নাইট হচ্ছে গিয়ে এগুলো রেখে দেওয়া হয়, হ্যাঁ, এবং সাথে সাথে পরিবেশে কেন রেখে দেওয়া হয়, কারণ ব্যাকটেরিয়াটাই মূলত হচ্ছে এগুলোকে তৈরি করবে, এগুলোকে প্রসেস করবে। তাহলে স্ট্রেপ্টোকক্কাস, ল্যাক্টোব্যাসিলাস এই ব্যাকটেরিয়াগুলো মূলত দুধ থেকে মাখন, দই, পনির, ঘোল, ছানা প্রভৃতি তৈরিতে হেল্প করে। পাটের কাণ্ড থেকে আঁশ ছাড়াতে ক্লোস্ট্রিডিয়াম জাতীয় ব্যাকটেরিয়ার ভূমিকা রয়েছে। পাট, পাট কিন্তু হচ্ছে পানিতে অনেক দিন ধরে চুবিয়ে রাখা হয়, এবং পাট পচে যখন আমরা উঠাই তখন হচ্ছে এগুলোর কাণ্ড থেকে সহজে আঁশগুলো ছাড়ানো যায়। তাহলে এই আঁশ ছাড়াতেও আসলে ব্যাকটেরিয়ার ভূমিকা আছে, ক্লোস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়া। তেমনি চামড়া থেকে লোম ছাড়ানো, এটার ক্ষেত্রে হচ্ছে ব্যাসিলাস এই ব্যাকটেরিয়াগুলো হেল্প করে। রাইজোবিয়াম নামে একটা ব্যাকটেরিয়া আছে যেটা শিম জাতীয় উদ্ভিদের মূলের নডিউলে নাইট্রোজেন সংবন্ধন করে থাকে, নাইট্রোজেন তৈরি করে থাকে তারা। রাইজোবিয়াম নামে একটা ব্যাকটেরিয়া। তাহলে এইটা একবার চাকরি পরীক্ষায় আসছিল যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া মূলের নডিউলে কি সংবন্ধন করে, এটা নাইট্রোজেন। তাহলে এটা করে থাকে। এবং অ্যামোনিয়াকে নাইট্রেটে পরিণত করার কাজকে বলা হয় নাইট্রিফিকেশন। এবং এই যে নাইট্রিফিকেশন, এটাতেও হচ্ছে ব্যাকটেরিয়াগুলো ভূমিকা রাখে। নাইট্রোসোমোনাস, নাইট্রোসোকক্কাস এবং নাইট্রোব্যাক্টার, এগুলো তাহলে ডিফারেন্ট জাস্ট কাজ, হ্যাঁ।
তাহলে আমার চা কফি তামাক প্রক্রিয়াজাতকরণে, দুধ থেকে মাখন দই এগুলো তৈরিতে, পাটের কাণ্ড থেকে আঁশ ছাড়াতে, চামড়া থেকে আঁশ ছাড়াতে, রাইজোবিয়াম যে ব্যাকটেরিয়া আছে এটা নাইট্রোজেন সংবন্ধনে, এগুলোতে সবগুলোতে সে হেল্প করছে। এখন আসি হচ্ছে আমরা রোগের ক্ষেত্রে, আমরা যেমনটা দেখেছি ভাইরাসের ক্ষেত্রে আমরা নিউমোনিক দেখলাম, আমরা এখানেও একটা নিউমোনিক দেখব। তাহলে এটা একটু হচ্ছে প্রেমের নিউমোনিক, যে আধুনিক ডিশটা, আধুনিক যুগটা ডিশ এবং হুজুগে প্রেমের। আমরা যদিও হচ্ছে ডিসের চেয়ে ইউটিউবটা এখন ভালো খাটতো, বাট এখন আমরা অনেকেই ডিসে পড়ে থাকি। তাহলে আধুনিক যুগটা ডিশ এবং হুজুগে প্রেমের ধুমধুম প্রেম হয়ে যায় মানুষের মধ্যে। তাহলে আধুনিক, আধুনিক যুগটা, তাহলে আধুনিক দিয়ে আ দিয়ে আমাশয়, দু দিয়ে ধনুষ্টঙ্কার, নি দিয়ে নিউমোনিয়া, ক দিয়ে কলেরা কুষ্ঠ। তাহলে আধুনিক, আমাশয়, ধনুষ্টঙ্কার, নিউমোনিয়া, কলেরা কুষ্ঠ। যুগটা, জ দিয়ে হচ্ছে যক্ষা, গ দিয়ে গনোরিয়া, ট দিয়ে টাইফয়েড। তাহলে আধুনিক যুগটা আমাশয়, ধনুষ্টঙ্কার, নিউমোনিয়া, কলেরা কুষ্ঠ, যক্ষা, গনোরিয়া, টাইফয়েড। ডিশ এবং হুজুগে প্রেমের, তাহলে ডি দিয়ে হচ্ছে ডিপথেরিয়া, স দিয়ে হচ্ছে সিফিলিস এবং অ্যানথ্রাক্স। হুজুগে হুপিং কাশি, প্রেমের, প্লেগ এবং মেনিনজাইটিস। তাহলে আধুনিক যুগটা ডিশ এবং হুজুগে প্রেমের, আমাশয়, ধনুষ্টঙ্কার, নিউমোনিয়া, কলেরা, কুষ্ঠ, যক্ষা, গনোরিয়া, টাইফয়েড, ডিপথেরিয়া, সিফিলিস, অ্যানথ্রাক্স, হুপিং কাশি, প্লেগ, মেনিনজাইটিস। এগুলো সবগুলো আমার ব্যাকটেরিয়া জনিত রোগ। এর আগে, হ্যাঁ, হাই হাই আমরা যে পড়লাম, হাই হাই গো দেশে বসন্ত এলো, ইনিমার ফুফাতো ভাই হাজিকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেলো, ওটা ছিল ভাইরাস ঘটিত রোগ। আর এখানে এখন পেলাম আমরা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। আধুনিক যুগটা ডিশ এবং হুজুগে প্রেমের। তাহলে যে কোনো একটা যদি আমরা মনে রাখি তাহলে আমাদের মোটামুটি কাজ ডান হয়ে যাবে। ভালো করে মনে রাখতে হবে। তাহলে এবার হচ্ছে এটার কিছু আমরা ডিশ দেখে আসি। তাহলে ধনুষ টঙ্কার, এই যে ধনুকের মতো আসলে রোগী বাঁকা হয়ে যায়, হ্যাঁ, এরকম শেপ আমরা দেখতে পাই। এটা স্নায়ুতন্ত্রের একটা ভয়ঙ্কর রোগ। ক্লস্ট্রিডিয়াম টেটানি নামক একটা ব্যাকটেরিয়া দ্বারা এটা সৃষ্টি হয়। এই ধনুষ্টঙ্কার, যেটা টিটানাস, এটার ইংরেজি টিটেনাস, ধনুষ্টঙ্কারের টিটেনাস। টিটেনাস এটা কোন ব্যাকটেরিয়া দ্বারা হয়? এটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটানি, ক্লস্ট্রিডিয়াম টিটানি দ্বারা হয়। হাতে লিখলে নিচে দাগ দিতে হয়, আপনারা এটা জানেন। এটা দ্বারা হচ্ছে কি হয়ে থাকে। তো নর্মালি হচ্ছে কারো যদি অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টে যদি ছিঁড়ে যায়, আমরা যদি পুরনো মরিচে ধরা লোহার টুকরা এগুলো টেগুলোতে যে কাটে, তখন হচ্ছে এই ধনুষ্টঙ্কার আসলে হতে পারে যদি প্রপারলি ভ্যাকসিনেট করা না হয়। তবে এই যে ধনুষ্টঙ্কার রোগের, এটার টিকা আসলে আমরা সরকারিভাবেই দিয়ে থাকি। আমাদের ইপিআই আছে, যে গভর্নমেন্ট প্রোগ্রাম ভ্যাকসিনেশনের জন্য, আমরা ওখানে দিয়ে থাকি। জন্মের পর শিশুর মোটামুটি 6, 10, 14 সপ্তাহের মধ্যে এটা দিয়ে দেওয়া হয়, হ্যাঁ। এবং প্রসূতিকালীন যারা প্রেগনেন্ট উইমেন আছে, 15 থেকে 49 বছর বয়স থেকে কিন্তু মোটামুটি 5 ডোজ টিটেনাস টিকা দেওয়া হয়। নিউমোনিয়ার কথা বললাম, নিউমোনিয়া হচ্ছে নিউমোকক্কাস নামক ব্যাকটেরিয়ার আক্রমণে এই রোগটা নর্মালি হয়ে থাকে। যক্ষা, যক্ষা হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ব্যাকটেরিয়ার আক্রমণে এটা হয়। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, যক্ষাকে আমরা জানি যে আমরা টিবি বলি, যে টিউবারকুলোসিস হচ্ছে যক্ষা। তাহলে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটা হচ্ছে কি আমার যক্ষার জন্য দায়ী। যক্ষার জীবন আবিষ্কার করেছেন রবার্ট কচ, এবং যক্ষার যে টিকা এটার নাম হচ্ছে বিসিজি। এটাও হচ্ছে আমাদের ইপিআই এর মধ্যে দেওয়া হয় সরকারিভাবে, এবং এটা আবিষ্কার করছে ক্যালসাট এবং গুয়েচিন। কলেরা, দূষিত খাবার পানি খেলো কেউ, তার একদম স্ট্রংলি তার ডায়রিয়া হওয়া শুরু করবে, পাতলা পায়খানা একদম জলের মতো, এবং বমি। এটা হচ্ছে কলেরা। তো এই যে আমরা টিকার কথা বলছিলাম, এই টিকাগুলো মূলত দেওয়া হচ্ছে আমাদের ইপিআই তে। আমাদের ইপিআই এর ফুল ফর্ম এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, এটা পরীক্ষায় এসেছিল। তো এক্সপান্ডেড এই জিনিসটা আমরা অনেক সময় ভুলে যাই, আমাদের মাথায় আসে হচ্ছে এক্সটেন্ডেড। তাহলে এক্সটেন্ডেড না, কিন্তু এটা হচ্ছে ইপিআই এর ফুল ফর্ম যদি আমরা বলি, এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। ইপিআই এর মধ্যে 10টা রোগের টিকা দেওয়া হয়। 10টা রোগের টিকা, 10টা রোগের টিকা এখানে দেওয়া হয়। এটা জাস্ট হচ্ছে শিডিউল, একবার পড়ে দেখার জন্য, মুখস্থ করতে হবে ব্যাপারটা এমন কিছু না। এবং প্রেগনেন্ট মহিলাদের যেটা বলেছিলাম, যে আমার প্রেগনেন্ট অথবা 15 থেকে 49 বছর বয়সী যারা, তাদের কিন্তু টিটিটা দেওয়া মাস্ট, হ্যাঁ। বিশেষ করে প্রেগনেন্সির সময় আমরা চেক করি যে এটা আসলে দেওয়া হয়েছে কিনা, হ্যাঁ। তো টিটির হচ্ছে 5টা ডোজ আছে।
তো 5টা ডোজ এটা আসলে কাভার করতে হয়। হ্যাঁ, এটা আমরা যদি বলি যে প্রেগনেন্সির টাইমে একটা ভ্যাকসিন খুবই মাস্ট, এটা হচ্ছে কি আমাদের টিটি 5 ডোজ। এটা হচ্ছে আমাদের 5 ডোজেস। তাহলে এটা গেল হচ্ছে আমাদের টিটি। তাহলে আমরা ব্যাকটেরিয়ার রোগগুলো আমরা দেখলাম মোটামুটি, ঠিক আছে। তাহলে আধুনিক যুগটা ডিশ এবং হুজুগে প্রেমের আমাশয় ধনুষ্টঙ্কার, নিউমোনিয়া, কলেরা, কুষ্ঠ, যক্ষা, গনোরিয়া, টাইফয়েড, ডিপথেরিয়া, সিফিলিস, অ্যানথ্রাক্স, হুপিং কাশি, প্লেগ, মেনিনজাইটিস। তাহলে আমরা যদি যারা ভয় পাচ্ছি, যারা মনে হয় স্যার অনেক পড়া, কিন্তু দেখেন এখানে পড়া কিন্তু খুব সীমিত অলরেডি। আমি বলেছি কি যে আমি ডিএনএ ভাইরাস কোনগুলো এটা একটু মনে রাখেন। বললাম কি আমার ব্যাকটেরিয়া অথবা ভাইরাস ঘটিত রোগের নামগুলা যে কোনো একটা মনে রাখেন, তাহলে পড়া কিন্তু সীমিত। আর ভিতরে ভিতরে জাস্ট কয়েকটা ইনফরমেশন। হ্যাঁ, এবার আমরা একটু আসি পরজীবীর ক্ষেত্রে। হ্যাঁ, আমাদের পরজীবী, তাহলে পরজীবী মানে কি? যে অন্যের উপর জীবন ধারণ করে, সে নিজে কিছু করতে পারে না। তাহলে সে কি স্বাধীন জীবনযাপনে অক্ষম। সে বাপের হোটেলে খায়। এখন সে যেহেতু বাপের হোটেলে খায়, বাপের হোটেলে খেয়ে সে কি করে? সে ক্ষতি করে। নিজে তো কিছু করতে পারে না আকামা। তার প্রজনন ক্ষমতা আবার অত্যন্ত বেশি, মানে নিজের উপর ডিপেন্ডেন্ট না, অন্যের হোটেলে খায় বলে সে ধুমসে প্রজনন করে এবং পশুকের কিছু না কিছু সে ক্ষতি করে। তাহলে দু ধরনের আমরা পরজীবী দেখতে পাই, একটা হচ্ছে অন্তঃপরজীবী, একটা হচ্ছে আমার বহিঃপরজীবী। অন্ত কোনটা? যেটা ভেতরে অবস্থান করছে, যেমন ম্যালেরিয়ার জীবাণু, কৃমি, এগুলো সব অন্তঃপরজীবী। আর বহিঃপরজীবী কোনগুলো? যেগুলো আমাদের মাথায় থাকে অনেকেরই। হ্যাঁ, উকুন, জোক, এগুলো হচ্ছে আবার বাইরে থাকে, বহিঃপরজীবী। জোক তো বাইরে থেকে পরিবেশ থেকে অ্যাটাক করে একদম চুষে রক্ত নিয়ে ফেলে। তাহলে অন্তঃপরজীবী, বহিঃপরজীবী। হ্যাঁ, তো এই পরজীবীগুলোর মধ্যে ম্যালেরিয়াটা আমরা এখান থেকে পিক করলাম। তো ম্যালেরিয়া এইটা হচ্ছে কি আমাদের মোটামুটি একটা কমন রোগ। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে ম্যালেরিয়াটা দেখা যায়। হ্যাঁ, তো ম্যালেরিয়া এই শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেছিল টর্টি। এটা ম্যালেরিয়ার যে ওয়ার্ডটা, এটা মূলত ম্যাল প্লাস এয়ার এখান থেকে আসছে। এবং ম্যাল মানে হচ্ছে দূষিত, যে কোনো কিছুর আগে ম্যাল থাকা মানে এটা দূষিত বোঝায়, খারাপ বোঝায়। আর এয়ার মানে তো বাতাস, তাহলে এটার আবিধানিক অর্থ হচ্ছে দূষিত বায়ু। তো আমাদের এই নামকরণ থেকে আসলে আগের ডিজিজের পারসেপশন সম্বন্ধে আইডিয়া পাওয়া যায়। আমাদের শুরুর দিকে যখন রোগশোক হতো, এগুলো কিন্তু প্রথম দিকে মনে করতে হচ্ছে যে গডের কার্স, উপরওয়ালা অভিশাপ দিছে এই কারণে রোগ হচ্ছে। এরপর আস্তে আস্তে কনসেপ্ট চেঞ্জ হওয়া শুরু করলো, যেমন ম্যালেরিয়ার ক্ষেত্রে হয়তো প্রথমে মনে করতে হচ্ছে এটা বাতাস থেকে হচ্ছে, পরে গিয়ে হচ্ছে বুঝতে পারলো যে না, এটা মশার কামড়ে হয়। তাহলে ম্যালেরিয়া এইটা আসছিল ম্যাল এয়ার থেকে, দূষিত বায়ু থেকে ম্যালেরিয়াটা। তো ফরাসি চিকিৎসক চার্লস ল্যাভেরন প্রথম ম্যালেরিয়া আক্রান্ত রোগীর লোহিত রক্তকণিকা থেকে ম্যালেরিয়ার পরজীবী আবিষ্কার করেন। এবং এই পরজীবী আবিষ্কারের পরই আসলে বোঝা গেছে যে না, এটার সাথে বাতাসের কোনো রিলেশন নাই, আমার পরজীবী থেকে আসতেছে। এবং আলটিমেটলি আবিষ্কার করাই গেল, স্যার রোনাল্ড রস আবিষ্কার করলেন অ্যানোফিলিস মশা। স্ত্রী অ্যানোফিলিস মশাই মূলত এই রোগের জীবাণু এক দেহ থেকে অন্য দেহে বিস্তার ঘটায়। তাহলে আমার ডেঙ্গু করছে এডিস মশা, ম্যালেরিয়া করছে আমার অ্যানোফিলিস মশা। হ্যাঁ, তাহলে আমার, আচ্ছা, আমার হচ্ছে ডেঙ্গু হচ্ছে আমার এডিস মশা, এবং অ্যানোফিলিস হচ্ছে আমার ম্যালেরিয়া, এটা এরা করছে। তাহলে এই দুইটা যাতে ভুল না হয়, এবং দুটার ক্ষেত্রে কিন্তু আমার স্ত্রী মশা করতেছে। হ্যাঁ, তো ম্যালেরিয়া এটা আমাদের পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজার জেলায় সবচেয়ে বেশি। এবং ম্যালেরিয়ার বিভিন্ন ধরনের আসলে জাত আছে, তার মধ্যে 60%ই প্লাসমোডিয়াম ফেলসিপেরাম নামে একটা জাত আছে, এটা সংক্রমণের কারণে মূলত হয়ে থাকে। এটা গেল ম্যালেরিয়ার আলাপ। আমরা কালা জ্বরের নাম হয়তো অনেকে শুনছি। কালা জ্বর এটা একটা মাছি থেকে মূলত হয়ে থাকে, মাছি থেকে এ রোগটা ছড়ায়। তো আমাদের বাংলাদেশ কিন্তু কালা জ্বর নির্মূলে সফল হয়েছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে ভিসেরাল লেশমেনিয়াসিস আমরা প্রিভেন্ট করতে পারছি। হ্যাঁ, আমাদের কালা জ্বর নির্মূলে সফল হয়েছে বাংলাদেশ। এবং আমাদের এই অণুজীব বিদ্যার লাস্ট স্লাইড যেটা, এটা জাস্ট একটু আইডিয়া দেওয়ার জন্য। আমরা করোনার সময় এই টার্মগুলো খুবই শুনছিলাম,
এন্ডেমিক, এপিডেমিক, প্যান্ডেমিক। হ্যাঁ, তো কোনটা কি এটা জাস্ট একটু খাস বাংলায় বুঝাই দিই। এন্ডেমিক মানে হচ্ছে গিয়ে যেটা আমার একটা নির্দিষ্ট এলাকায় আছে। হ্যাঁ, মানে অনেক বছর ধরে একটা রোগ একটা নির্দিষ্ট এলাকায় বেশি পরিমাণে আছে। যেমন আমরা ম্যালেরিয়ার কথা শুনলেই আমাদের মাথায় আসে পার্বত্য চট্টগ্রাম। আমরা জিজ্ঞেস করি আপনি কি রিসেন্টলি পার্বত্য চট্টগ্রামে ভ্রমণ করছেন কিনা, পাহাড়ি এলাকায় ভ্রমণ করছেন কিনা। তাহলে পার্বত্য চট্টগ্রামের জন্য ম্যালেরিয়াটা এন্ডেমিক, মানে অন্যান্য এলাকার চেয়ে ওই রোগটা ওখানে বেশি। তবে এই যে বেশি, এটা ওই এলাকার মধ্যে সীমাবদ্ধ। এইটাকে বলা হয় এন্ডেমিক, কনসিস্টেন্টলি প্রেজেন্ট। এটা হচ্ছে নির্দিষ্ট এলাকায়। হ্যাঁ, এরপর আমি ধরলাম হচ্ছে যে আমার ওই রোগটা হঠাৎ করে আমার ওই এলাকার বাউন্ডারি ক্রস করে আমার আশপাশের জায়গায় আমি দেখলাম যে ম্যালেরিয়া আমার পার্বত্য চট্টগ্রাম ছাড়াও আমার ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, সিলেট বিভাগ, আমাদের দেশের মধ্যে বেশ কয়েকটা জেলায় সে বিস্তার লাভ করছে। মানে হঠাৎ করে সে লার্জ পপুলেশনকে কাভার করছে, একটা কান্ট্রিকে কাভার করে ফেলছে, বাংলাদেশের মতো একটা জায়গাকে মোটামুটি সে কাভার করছে। তাহলে এই যে আমার হঠাৎ করে বেড়ে গেল ডায়রিয়ার কেসটা, আমার ম্যালেরিয়ার কেসটা, তখন আমি তাকে বলতে পারবো এপিডেমিক। তাহলে আমার যে রিজিয়নটা আছে এটাকে ছাপিয়ে সে অনেক মানুষকে কাভার করছে, এটা হচ্ছে আমার এপিডেমিক। প্যান্ডেমিক কখন হবে? প্যান মানে হচ্ছে অল, প্যান মানে হচ্ছে অল। এখন আমার আর দেশের বাউন্ডারি না, গ্লোবাল অনেক দেশকে সে এবার কাভার করতেছে। যেমন করোনাকে আমরা বলেছিলাম কি, প্যান্ডেমিক বলেছিলাম, কারণ কোভিড আমার হচ্ছে গিয়ে দেশের বাউন্ডারি ক্রস করে গিয়েছিল। প্রথমে দুই একটা দেশে দেখা গেল, পরে দেখলাম যে আমরা মোটামুটি অনেক দেশে আক্রান্ত হয়ে গেল। তাহলে যখন আমার একটা ডিজিজ ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে চলে যাচ্ছে, বর্ডার, তখন আমরা তাকে প্যান্ডেমিক বলতে পারি। সাডেন ইনক্রিজ ইন কেসেস স্প্রেডিং থ্রু সেভারেল কান্ট্রি, কন্টিনেন্ট অর দ্য হোল ওয়ার্ল্ড। এটা হতে পারে কিছু দেশ, এটা হতে পারে কয়েকটা মহাদেশ, এটা হতে পারে পুরো বিশ্ব, সবার মধ্যে ছড়িয়ে গেছে, তখন আমি এটাকে বলতে পারি প্যান্ডেমিক। তাহলে এন্ডেমিক হচ্ছে নির্দিষ্ট এলাকায়, এপিডেমিক হতে পারে হচ্ছে নির্দিষ্ট এলাকার বাইরে কয়েকটা জোনে ছড়াই গেল, আর প্যান্ডেমিক হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডারে এটা প্যান্ডেমিক হয়ে গেল, আমার কয়েকটা দেশ, কয়েকটা মহাদেশ, পুরো বিশ্ব এখানে ছেয়ে গেল। তাহলে এই হচ্ছে এখন অবধি আমার অণুজীববিদ্যার আলাপ। এখন আমরা উদ্ভিদবিদ্যায় ঢুকার আগে আপনাদের সাথে কিঞ্চিত আমি কথা বলবো এবং প্রশ্ন ধরবো। প্রথম কথা, বোঝা গেছে? আচ্ছা, বোঝা গেছে। আচ্ছা, নামাজ তোমাদের কয়টাই? আরেকটু পরে পরে না? হ্যাঁ, এটা ইজি আছে, কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। হ্যাঁ, আচ্ছা, চারটাই নামাজ, ওকে। এপিডেমিকটা মোটামুটি কান্ট্রির মধ্যে হয় বেসিক্যালি। হ্যাঁ, মানে বড় একটা পপুলেশন কাভার করে তারা। 4টা 15-তে। হাই হাই, সজল ঘুমাই গেছে। এটাই হচ্ছে কথা। স্ত্রীরাই, তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে স্ত্রীরা কামড়াচ্ছে। 4টা 15-তে নামাজ। আচ্ছা, আমি কিছু প্রশ্ন করে তারপর আমি 10 to 15 মিনিটস একটা ব্রেক দিব। হ্যাঁ, হ্যাঁ, এটা সত্য, কালাজরের কাহিনীটা। আচ্ছা, আমাদের হচ্ছে 4টা 15-তে নামাজ, তাহলে 4টা 15-তে নামাজ হলে ব্রেক কয়টায় দিলে সুবিধা হয়? 4টায় নাকি 4টা 5-এ দিব, নাকি 4টা 10-এ? 4টা 5-এ। 4টা 5-এ দিলে আপনারা উইদিন 10 মিনিটস কাভার করার পসিবল, নাকি 15 মিনিটস লাগবে? ওকে, 15 মিনিটস। তাহলে হচ্ছে আমি 4টা 5-এ ছুটি দিব, মানে ব্রেক দিব, আমরা 4টা 20-এ শুরু করবো। ওকে। না ইকবাল ভাই, আমি জিপি করি না, আমি পুরোপুরি পুরো দস্তুর নন ক্লিনিক্যাল মানুষ ভাই। আমি পুরো দস্তুরই হচ্ছে পাবলিক হেলথের মানুষ। 4টা 5 থেকে 4টা 20 পর্যন্ত দিব আমি। আচ্ছা, আমি প্রশ্ন ধরি, আগে প্রশ্ন ধরি, তারপর, এখনো কিন্তু ছুটি না। আচ্ছা, আমরা জীব জ্বরের মধ্যে সংযোগ রক্ষাকারী বলছি কাকে? এটাকে ভাইরাসকে বলছি। আবিদা বলেছে ব্যাকটেরিয়া, হাই হাই। আবিদা, ভাইরাস জীব জ্বরের মধ্যে সে সংযোগ রক্ষাকারী। নর্মালি প্রাণী ভাইরাসে কোনটা থাকে, ডিএনএ থাকে নাকি আরএনএ থাকে? ডিএনএ থাকে। আচ্ছা, আরএনএ ভাইরাসের একটা উদাহরণ হচ্ছে করোনা। আমাকে আর দুই একটা আরএনএ ভাইরাসের উদাহরণ দেন, করোনা ছাড়া, যেগুলো আমরা পড়িয়েছি। ডেঙ্গি, গুড। হেপাটাইটিস বি ছাড়া সব। চিকনগুনিয়া, হ্যাঁ। জিকা, ঠিক আছে, গুড। মামস। আমার
টিটুফাস, এটা কি ডিএনএ ভাইরাস নাকি আরএনএ ভাইরাস? টিটুফাস, এটা আমার ডিএনএ ভাইরাস। প্রাণীর ক্ষেত্রে সবচেয়ে বড় ভাইরাসের নাম কি? হারপিস ভাইরাস। ডেঙ্গু যে রোগ হচ্ছে, এটা ডেঙ্গু ভাইরাস ছাড়া আরেকটা কোন ভাইরাস, মানে এটা আরেকটা নাম কি ডেঙ্গু রোগটা? ফ্ল্যাবি ভাইরাস, ফ্ল্যাবি ভাইরাস। আর মশার নামটা কি, কোন মশার কামড়ে হচ্ছে? এডিস মশার কামড়ে। তাহলে এডিস ইজিপ্টি অথবা এডিস অ্যালবোপিক্টাস নামক মশকের কামড়ে এটা হয়ে থাকে। আমাদের বিশ্বকে কত সালে গুটি বসন্ত মুক্ত ঘোষণা করা হয়েছে? 1980, 1980-তে গুটি বসন্ত মুক্ত। এইডস শ্বেত রক্তকণিকার কোন লিম্ফোসাইটকে ধ্বংস করে? টি লিম্ফোসাইটকে ধ্বংস করে। বাদুড়ের মাধ্যমে কাঁচা খেজুরের রস থেকে ছড়ায় কোন ভাইরাস? নিপা ভাইরাস। সোয়াইন ফ্লু, এটা কি H1N1 নাকি H5N1? H1N1। মোস্ট কমন ভাইরাস কোনটা, হ্যাপাটাইটিস বি নাকি হ্যাপাটাইটিস সি? হ্যাপাটাইটিস বি। ব্যাকটেরিয়ার গতিশীলতার জন্য তার কোন গঠন দায়ী? ফ্লাজেলা দায়ী। গুড। আচ্ছা, আমাকে দুই একটা ব্যাকটেরিয়া জনিত রোগের নাম বলেন তো দেখি, কোনটা কোনটা মনে আছে। যক্ষা, প্লেগ, টাইফয়েড, কলেরা, আমাশয়। গুড। তাহলে এগুলো হচ্ছে আমার নাম। আচ্ছা, আমাদের ইপিআই, ইপিআই এ কয়টা টিকা দেওয়া হয়, কয়টা রোগের টিকা দেওয়া হয়? 10টা রোগের টিকা। তাহলে ইপিআই এর ই দ্বারা কি প্রোগ্রাম বুঝাচ্ছে? এক্সপান্ডেড বুঝাচ্ছে, হ্যাঁ, এক্সপান্ডেড। ম্যালেরিয়া এটা কোন মশা থেকে ছড়ায়, কোন মশা ম্যালেরিয়া ছড়ায়? অ্যানোফিলিস মশা ছড়ায়। ধরলাম হচ্ছে আমার ডায়রিয়া একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে অনেক বছর ধরে আছে, এটা কি এন্ডেমিক বলবো, এপিডেমিক বলবো নাকি প্যান্ডেমিক বলবো? একটা নির্দিষ্ট অঞ্চলে অনেক দিন ধরে আছে, এটা হচ্ছে এন্ডেমিক। একটা নির্দিষ্ট রিজন অনেক দিন ধরে থাকলে এটা এন্ডেমিক। যখনই হচ্ছে গিয়ে এটা ওই অঞ্চলের বাউন্ডারি অতিক্রম করে বড় একটা পপুলেশনকে আক্রান্ত করবে, তখন আমরা তাকে বলবো এপিডেমিক। আর এই ডায়রিয়া যদি আমার কয়েকটা দেশ বা পুরো বিশ্বে ছড়াই যায়, তখন কি বলবো তাকে? তখন বলবো আমরা প্যান্ডেমিক বলবো। এবং মনে রাখবেন, যে কোনো একটা রোগ যখন প্যান্ডেমিক হয়, প্যান্ডেমিক ডিজিজ এটা ঘোষণা করতে পারে একমাত্র ডাব্লিউএইচও। মানে ডাব্লিউএইচও যতক্ষণ না প্যান্ডেমিক বলবে ততক্ষণ এটা হবে না। ইমার্জেন্সি বা প্যান্ডেমিক এটা ঘোষণা করতে পারে ডাব্লিউএইচও। তো এই উদ্ভিদ বৈচিত্র্য অংশ থেকে আসলে খুব একটা যে বেশি প্রশ্ন আসে ব্যাপারটা এরকম না। তবে আমরা বেসিক কিছু জিনিসপত্র আমাদের জেনে রাখা দরকার, যাতে আমরা আসলে ডিফেন্ড করতে পারি, হ্যাঁ। হুম। এটা হচ্ছে আমার একদম উদ্ভিদের একটা জেনারেলাইজ শ্রেণী বিভাগ। আমার সময় অন করেছি। আমাদের উদ্ভিদের মধ্যে কিছু উদ্ভিদের আছে যাদের হচ্ছে ফুল জন্মে, কিছু হচ্ছে ফুল নাই। যেগুলোর ফুল জন্মে এগুলোকে আমরা বলি সপুষ্পক, সমানে পুষ্প আছে। আর অপুষ্পক মানে পুষ্প নেই, কোনো ফুল হয় না। অপুষ্পককে সমাঙ্গবর্গ, মজবর্গ, ফার্ন তিন ভাগে ভাগ করা যায়। আবার সমাঙ্গ যারা তাদেরকে শৈবাল, ছত্রাকে ভাগ করা যায়। সপুষ্পক এটার মধ্যে কিছু নগ্নবীজি, কিছু আবৃতবীজি। নগ্নবীজি মানে তার বীজপত্রটা ওপেন থাকে, বীজটা। আর আবৃতবীজি মানে ঢাকা থাকে। আবার দ্বিবীজপত্রী, একবীজপত্রী, আবৃতকে আবার দুভাগে ভাগ করা যায়। তো প্রথমে আসি আমরা শৈবাল, হ্যাঁ। তো শৈবাল যেহেতু এটা সবুজ, দ্যাট মিন্স হচ্ছে সে নিজের খাবার নিজে তৈরি করতে পারে। যেহেতু সে সবুজ, তার কাছে কি আছে? ক্লোরোফিল আছে। তার মূল কাণ্ড পাতা নাই, বাট ক্লোরোফিল আছে। আবার শৈবালটা কিন্তু মানুষ খাবার হিসেবে ব্যবহার করে, যেমন স্পাইরুলিনা, এটা প্রচুর ব্যবহৃত হয়, সার হিসেবে ব্যবহৃত হয়, মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। আবার নীলাভ সবুজ শৈবাল, যেটা সায়ানোব্যাকটেরিয়া নামে পরিচিত, সেটা বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন কালেক্ট করে মাটির আবার উর্বরতা সে বৃদ্ধি করে। তাহলে এই জায়গায় হচ্ছে শৈবালের একটা উপকারিতা আছে। ছত্রাক, সে ক্লোরোফিল বিহীন। সে নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, তার কাছে ক্লোরোফিল নাই। এই কারণে সে কি করে? অন্যদের উপর ডিপেন্ড করে। সে মৃতজীবী অথবা পরজীবী হিসেবে বাস করে। আইদার অন্য কোনো জীবিত বস্তু থেকে সে গ্রহণ করে, অথবা কোনো মৃত বস্তু থেকে সে পুষ্টি নেয়। এটা হচ্ছে ছত্রাক। তো ছত্রাকের অনেক ধরনের ব্যবহার আছে, আমরা গত ক্লাসে পড়েছিলাম। পেনিসিলিয়াম নোটেটাম থেকে সর্বপ্রথম পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক তৈরি করেছিলেন আলেকজান্ডার ফ্লেমিং 1928 সালে। তাহলে পেনিসিলিয়াম নোটেটাম, নোটেটামটা মনে রাখি, হ্যাঁ। বিভিন্ন ধরনের
মানে সব ধরনের ছত্রাক থেকে যে তৈরি করা যায় ব্যাপারটা এরকম না। পেনিসিলিয়াম পেনিসিলিন তৈরি করা যায় মূলত পেনিসিলিয়াম নোটেটাম থেকে, হ্যাঁ। পাউরুটি শিল্পে ইস্ট জাতীয় ছত্রাক, আমরা ইস্ট আলাদা কিনতেও পাওয়া যায় বেকারিতে। ইস্টটা প্রচুর ব্যবহার করা হয় এবং খাদ্য হিসেবে ব্যবহৃত হয় ছত্রাক। মস জাতীয় উদ্ভিদ, মসের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এদের মূল নাই, কিন্তু মূলের পরিবর্তে রাইজয়েড থাকে। আমরা পাথরের গায়ে যেগুলো স্যাঁতসেঁতে জায়গায় এই ধরনের হচ্ছে আমরা মস দেখি, হ্যাঁ। মসের হচ্ছে রাইজয়েড থাকে। তাহলে পরীক্ষায় যদি আসে যে নিচের কোনটির মূলের পরিবর্তে রাইজয়েড থাকে, উত্তর হচ্ছে মস। এবং এদের দেহ ক্লোরোফিল যুক্ত, এরা সবুজ, সবুজই, নিজের খাবার নিজে তৈরি করতে পারে। তাহলে আমার শৈবাল, মস, ছত্রাক তিনটার মধ্যে একমাত্র নিজের খাবার নিজে তৈরি করতে পারে না হচ্ছে ছত্রাক। ফার্ন, ফার্ন হচ্ছে এই ধরনের ঝোপঝোপ, এটা পুষ্পক উদ্ভিদের মধ্যে প্রাচীনতম। ফণি, মনসা, ঢেঁকি শাক, এগুলো ফার্ন জাতীয় উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদ দুই ধরনের, নগ্নবীজে, আবৃতবীজী। নগ্নবীজের মধ্যে হচ্ছে সাইকাস, পাইনাস, এদের হচ্ছে কোনো ফল হয় না, এগুলোর নামগুলো জাস্ট দেখে রাখেন। আর আবৃতবীজীর মধ্যে একবীজপত্রী, দ্বিবীজপত্রী। তো ধান, ভুট্টা, গম, নারিকেল, খেজুর, ইক্ষু একবীজপত্রী। আম, জাম, কাঁঠাল, ছোলা, পাট, কলা, এটা হচ্ছে দ্বিবীজপত্রী। যে কোনো একটা মনে রাখি, হ্যাঁ, তাহলে অন্যটা মাথায় থাকবে। তাহলে আম, জাম, কাঁঠাল, ছোলা, পাট, কলা, এগুলো হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। তাহলে সপুষ্পক দুই ভাগে ভাগ, নগ্নবীজি, আবৃতবীজি। একবীজপত্রী, দ্বিবীজপত্রী। আবৃতবীজের মধ্যে, দ্বিবীজপত্রীর মধ্যে হচ্ছে আম, জাম, কাঁঠাল, ছোলা, পাট, কলা। এবার আসি উদ্ভিদের কিছু জৈবিক কার্যাবলীতে। এই জৈবিক কার্যাবলীর মধ্যে কিছু ডেফিনেশন আসে, হ্যাঁ। ডেফিনেশন থেকে অনেক সময় প্রশ্ন আসতে পারে। প্রথমে হচ্ছে ইমবাইভিশন। ইমবাইভিশন মানে কি? পানি শোষণ প্রক্রিয়াকে ইমবাইভিশন বলে। কাদের পানি শোষণ প্রক্রিয়া? কলয়েড জাতীয় শুকনো বস্তুর, হ্যাঁ। তো কলয়েডটা কি ধরনের? কলয়েডটা হচ্ছে আমরা ফোম দেখি না, ফোম। ফোমকে যদি আমি পানির মধ্যে চুবাই, তো এইটা কিন্তু মানে অনেক পানি শোষণ করতে পারে, হ্যাঁ। তো এই ধরনের বস্তুটাকে হচ্ছে কলয়েড টাইপের। তো এটার প্রক্রিয়াকে বলা হচ্ছে ইমবাইভিশন। এবং যারা পানি পছন্দ করে তাদেরকে আমরা হাইড্রোফিলিক বলি। যে কোনো জায়গায় ফিলিয়া মানে দেখলে আমরা বুঝবো এটা হচ্ছে প্রিয়। প্রিয়, ফিলিয়া মানে হচ্ছে প্রিয়। তাহলে হাইড্রোফিলিয়া মানে কি? যে পানি ভালোবাসে। তাহলে এরকম সেলুলোজ এস্টার, যেগুলো রাসায়নিক উপাদান, এরা পানিপ্রিয় পদার্থ। আবার কোষ প্রাচীর এবং প্রোটোপ্লাজম ইমবাইভিশন প্রক্রিয়ায় পানি শোষণ করে। ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, অভিস্রবণ। তাহলে অভিস্রবণ মানে কি? এটা হচ্ছে যখন একটা বৈষম্য ভিত্তি ঝিল্লির মধ্য দিয়ে, বৈষম্য ভিত্ত ঝিল্লি মানে কি? যে এটা একটা পর্দা, এটার পর্দা দিয়ে সে সবাইকে যেতে দেয় না, সে বৈষম্য করে, কাউকে যেতে দেয়, কাউকে যেতে দেয় না। এই কারণে এটাকে বৈষম্যবেদ্য ঝিল্লি বলা হয়। এটার মধ্য দিয়ে হালকা ঘনত্বের দ্রবণ থেকে পানি অধিক ঘন দ্রবণের দিকে যাচ্ছে। তাহলে অভিস্রবণে হালকা থেকে ঘন, হালকা থেকে ঘন দ্রবণের মধ্যে যায়। হালকা থেকে ঘন হচ্ছে আমার অভিস্রবণ। উদ্ভিদ মূল দিয়ে অভিস্রবণ প্রক্রিয়ায় পানি শোষণ করে। আর ব্যাপন হচ্ছে উল্টোটা, এটা হচ্ছে বেশি থেকে কম ঘন, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব, বেশি থেকে কম। তাহলে আমার হালকা থেকে ঘন, হালকা ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘন দ্রবণে, যেটা হালকা থেকে অধিক, বা হালকা ঘনত্ব থেকে অধিক ঘন, এটা হচ্ছে আমার অভিস্রবণ। আবার বেশি থেকে কম ঘন, এটা হচ্ছে আমার ব্যাপন। তাহলে ব দিয়ে মনে রাখতে পারি যে বেশি থেকে কমের দিকে গেলে এটাকে আমরা বলছি ব্যাপন। ব্যাপন প্রক্রিয়ায় উদ্ভিদ মূল খনিজ লবণ সংগ্রহ করে। তাহলে অভিস্রবণের মাধ্যমে সে পানি শোষণ করছে, আর ব্যাপনের মাধ্যমে সে খনিজ লবণ গ্রহণ করছে। যেমন আমরা বডি স্প্রে যখন ব্যবহার করি, এটা কিন্তু ব্যাপন প্রক্রিয়ায় চারিদিকে গন্ধটা ছড়িয়ে যায়। হ্যাঁ, আমি যে রুমে দিচ্ছি ওই রুমে এটার ঘনত্ব বেশি থাকে, কারণ ওই রুমেই হচ্ছে আমি বডি স্প্রেটা মেরেছি। পরে আমরা কিছুক্ষণ পর আসলে অনেক রুম থেকেও পাওয়া যায়, হ্যাঁ। কেন পাওয়া যায়? কারণ ওই জায়গায় ঘনত্ব বেশি ছিল, বাট অন্যান্য জায়গায় যেহেতু ঘনত্ব কম, ওই জায়গাগুলোতে সেই গন্ধটা ছড়িয়ে গেছে। তাহলে বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় ছড়িয়ে পড়া, এটাকে বলা হয় ব্যাপন। এবং এটার মাধ্যমে উদ্ভিদ খনিজ লবণ গ্রহণ করে।
উদ্ভিদের পাতা এবং অন্যান্য বায়বীয় কাণ্ড থেকে যদি বাষ্পাকারে পানি বের হয়ে যায় এটাকে বলা হয় প্রস্বেদন। মানে আমার উদ্ভিদের জন্য পানি খুবই দরকার, কিন্তু অনেক সময় অতিরিক্ত পানি আবার ক্ষতিকর। এই কারণে সে কি করে, অতিরিক্ত পানিটা বাষ্পাকারে বায়ুর মাধ্যমে সে বের করে দেয়, জলীয় বাষ্পাকারে সে বের করে দেয়। তার বিভিন্ন রন্ধ্র আছে, ফোঁটা আছে, ছিদ্র আছে, ছিদ্র দিয়ে সে বের করে দেয়। এটাকে বলা হচ্ছে প্রস্বেদন। প্রস্বেদন খুবই প্রয়োজনীয়, এ ব্যাপারে নো ডাউট। আবার প্রস্বেদন যদি আবার অতিরিক্ত পরিমাণে হয়, মানে দেহ থেকে আবার যদি অতিরিক্ত পানি বের হয়ে যায় তখন আবার ভাই ক্ষতিকর। হ্যাঁ, কারণ পানির পরিমাণ তো অত বেশি নাই, তুমি যদি ম্যাক্সিমাম বের করে দাও তখন আবার ঝামেলা। এই কারণে প্রস্বেদনকে বলা হয় অতি প্রয়োজনীয় অমঙ্গল। অতি প্রয়োজনীয় অমঙ্গল বা নেসেসারি ইভিল। এটা লাস্ট একটা বিশেষ পরীক্ষায় আসছে 47-এ। নেসেসারি ইভিল বলা হয় অতি প্রয়োজনীয় অমঙ্গল। তাহলে প্রস্বেদন কি? প্রস্বেদন হচ্ছে আমার অতি প্রয়োজনীয় অমঙ্গল। প্রস্বেদনের কারণে সূর্যের প্রখর তাপেও গাছের পাতা গরম হয় না। হ্যাঁ, তাহলে প্রস্বেদন হচ্ছে বাষ্পাগারে পানি বের করে দেওয়া, এটাকে বলছে। এটা দরকারও, আবার বেশি বের হয়ে গেলে গ্যাঞ্জাম, এই কারণে অতি প্রয়োজনীয় অমঙ্গল। প্রস্বেদন তিন ধরনের। একটা হচ্ছে পত্ররন্ধ্রীয়, পাতার ছিদ্র দিয়ে বের হয়। কিউটিকুলার আর হচ্ছে লেন্টিকুলার। পত্ররন্ধ্রীয়, কিউটিকুলার, লেন্টিকুলার, তার মধ্যে 90 থেকে 95%ই হচ্ছে আমার পত্ররন্ধ্রীয়। তাহলে পত্ররন্ধ্রীয়, কিউটিকুলার, লেন্টিকুলার, এই তিনটা হচ্ছে প্রস্বেদনের তিনটা প্রকারভেদ। সালোক সংশ্লেষণ। আমার উদ্ভিদের খাবার দরকার, সে নিজের খাবার নিজে তৈরি করে, এটাকে বলছে সালোক সংশ্লেষণ। আমার কি কি লাগে এটার জন্য? ক্লোরোফিল লাগে অবশ্যই, সূর্যের আলো লাগে, পানি লাগে, কার্বন ডাই অক্সাইড লাগে। এইগুলো মিলে সে তৈরি করে শর্করা, এটা তার খাবার। এবং সাথে সে অক্সিজেনও তৈরি করে, যেটা সে বাইরে ত্যাগ করে, এটাকে বলা হচ্ছে সালোক সংশ্লেষণ। তাহলে আমার কার্বন ডাই অক্সাইড, পানি, আলো ক্লোরোফিলের উপস্থিতিতে গ্লুকোজ এবং অক্সিজেন তৈরি করছে, এটাকে আমি কি বলছি? এটাকে আমি বলছি সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস। তাহলে আমার কি কি হচ্ছে? আমার পানি, আমার কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড মিলে তৈরি হচ্ছে গ্লুকোজ আর অক্সিজেন। এটা হচ্ছে আমার সালোক সংশ্লেষণ। পাতায় মেসোফিল টিস্যু আছে, আমরা গত ক্লাসে পড়েছি। পাতার মেসোফিল টিস্যু হচ্ছে সালোক সংশ্লেষণের প্রধান স্থান। এটার জন্য সুবিধাজনক তাপমাত্রা 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, এটা আইডিয়াল টেম্পারেচার। তবে জিরোর যদি নিচে হয়ে যায় অথবা 45-এর উপরে হয় সেক্ষেত্রে প্রায় বন্ধ হয়ে যায়। লাল আলোতে সবচেয়ে বেশি হয় সালোক সংশ্লেষণ, তাদের লাল আলো খুবই পছন্দ। এবং তরঙ্গ দৈর্ঘ্য যদি হিসাব করি তাহলে সেক্ষেত্রে 400 ন্যানোমিটার থেকে 480 ন্যানোমিটার এবং 680 ন্যানোমিটার, এই তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে সালোক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয়। তাহলে মেসোফিল টিস্যু প্রধান স্থান, তাপমাত্রা 22 থেকে 35, এবং লাল আলো, এগুলো খুবই ফেভারেবল। সালোক সংশ্লেষণ দুইটা পর্যায়ে হয়, একটা আলোক নির্ভর, একটা আলোক নিরপেক্ষ। তো আমরা সালোক সংশ্লেষণে সূর্যের আলো ব্যবহার করি। আমরা বলছি যে আমাদের এখানে আলোক শক্তি লাগে, তবে আমরা আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করতে পারে মাত্র 3 থেকে 6%। 3 থেকে 6% সূর্যের আলোকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করা যায়। হ্যাঁ, এবং যে পরিমাণ সূর্যের আলো আসে পৃথিবীতে তার 1 থেকে 2% মাত্র শর্করা তৈরির কাজে ব্যবহার করা হয়। তাহলে আমার পুরো পৃথিবীতে যে আলো আছে তার 1 থেকে 2% আমরা শর্করা তৈরির কাজে ব্যবহার করছে গাছ। এবং এই যে 1 থেকে 2% গ্রহণ করছে তার মধ্যে আবার 3 থেকে 6% মাত্র সে রাসায়নিক শক্তিতে পরিণত করতে পারছে। আমরা যে পত্ররন্ধ্রের কথা বললাম, এটা ওপেন রাখতে পটাশিয়াম ভূমিকা রাখে। এবং আলোক নিরপেক্ষ পর্যায়, এখানের মধ্যে আলোর ভূমিকা তেমন একটা নেই, না থাকলেও কোনো প্যারা নাই। তো এভাবে তিনটা পথ আছে তার কার্বোহাইড্রেট সৃষ্টি, এটা মুখস্থ করার প্রয়োজনে জাস্ট পড়ি। ক্যালভিন, হ্যাচোস্লেক আর সিএম চক্র, তিনটা আছে আলোক নিরপেক্ষ পর্যায়ে। তো আমার এই যে
সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হচ্ছে আমাদের এই প্রক্রিয়ায় কিন্তু মানে শক্তিও উৎপন্ন হয়, অথবা আমরা যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবারটা তৈরি করছি, তো এইটাকে কিন্তু আবার মানে ভাঙতে হয়। কারণ না ভাঙলে সে আবার সহজে গ্রহণ করতে পারে না। কারণ আমি একটা খাবার তৈরি করলাম, তৈরি করার পর যদি এটা আমার গ্রহণ উপযোগী না হয়, তাহলে হচ্ছে এখান থেকে আমি পুষ্টিটা নিতে পারবো না। যেমন আমাদের যদি দাঁত না থাকতো, আমরা যদি চিবাতে না পারতাম, আমাদের যদি ভেতরে অ্যাসিডগুলো না থাকতো, আমাদের একটা খাবার আমি যেমন গ্রহণ করছি, সেই একই উপায়ে কিন্তু আমাদের বডি শোষণ করতে পারতো না, পুষ্টিগুলো নিতে পারতো না। এই কারণে আমাদের সিস্টেম কি করে দিচ্ছে, আমি একটা যে খাবার যখন খাচ্ছি, দাঁত দিয়ে ভাঙতেছি, নরম হচ্ছে, ভেতরে যাচ্ছে, আরো মন্ড যা হচ্ছে, আমার এসিড নিঃসরিত হচ্ছে, একদম আমি এমন অবস্থায় নিয়ে আসছি যাতে বডিটা ইজিলি গ্রহণ করতে পারে। তাহলে আমাদের সেম উদ্ভিদের ক্ষেত্রেও সালোক সংশ্লেষণের ফলে যে খাবারটা তৈরি হচ্ছে, এটা গ্রহণ উপযোগী অবস্থায় নিতে হয়। এই যে আমার গ্রহণ উপযোগী করা, আমি জটিল খাদ্যদ্রব্যকে ভেঙে সরল উপাদানে পরিণত করছি, এইটাকে বলা হয় আমার শ্বসন বা রেসপিরেশন। তাহলে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় উদ্ভিদ জটিল খাদ্যদ্রব্যকে ভেঙে সরল উপাদানে পরিণত করে, এইটাকে বলা হচ্ছে শ্বসন। এবং এইখানে সরল উপাদান ছাড়াও কার্বন ডাই অক্সাইড এবং পানি নির্গত হয় এই শ্বসনে। তাহলে শ্বসন হচ্ছে দুই ধরনের, একটা সবাত একটা অবাত। সবাতের মধ্যে অক্সিজেন লাগে, আর অবাতে অক্সিজেনের কোনো প্রয়োজন হয় না। তো শ্বসনের মধ্যে এই আমার সরল খাদ্য উপাদানে পরিণত হওয়া ছাড়াও এখানে কিছু শক্তি উৎপন্ন হয়। এই শক্তিকে বলা হয় এটিপি, জীবনী শক্তি। জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা নামেও সে পরিচিত। অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটা তার হচ্ছে রাসায়নিক নাম। এটা হচ্ছে তার শক্তি, এনার্জি। আমার তো শক্তি লাগবে, তাই না? তাহলে এটিপি শক্তি জমা রাখে এবং প্রয়োজন অনুসারে অন্য বিক্রিয়ায় শক্তি সরবরাহ করে, মানে উদ্ভিদের মধ্যে এটা জমা থাকে। এবং সূর্যালোকের শক্তি ব্যবহার করে এই যে আমার এটিপি তৈরি করা হচ্ছে, এইটাকে বলা হয় ফটোফসফোরাইলেশন। তাহলে পরীক্ষায় আসতে পারে যে সূর্যালোকের শক্তি ব্যবহার করে এটিপি তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? ফটোফসফোরাইলেশন বলা হয়। এটা জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা নামেও পরিচিত। তাহলে সবাত শ্বসন, এখানে অক্সিজেনের প্রয়োজন হয় এবং কার্বন ডাই অক্সাইড, জল বা পানি এবং শক্তি উৎপন্ন হয়। কি পরিমাণ শক্তি? 38 এটিপি, 38, 38টা এখানে এটিপি উৎপন্ন হয়, এটা মনে রাখবো। এবং এটিপি তৈরির প্রক্রিয়াকে আমি কি বলছি? ফটোফসফোরাইলেশন বলেছিলাম, সূর্যালোকের সাহায্যে। আরেকটা ভাবে বলা যায় এটাকে অক্সিডেটিভ ফসফোরাইলেশনও বলে। এই যে সবাত শ্বসন বললাম, এটার চারটা ধাপ আছে: গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহ। এটা জাস্ট চারটা ধাপ: গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহ। জাস্ট পড়ে নিবেন, ডিটেল জানা প্রয়োজন নাই। সবাত শ্বসনের চারটা ধাপ। আর অবাত কোনটা? অক্সিজেন যখন প্রয়োজন হয় না, এটা হচ্ছে অবাত। অক্সিজেনের অনুপস্থিতিতে নর্মালি ব্যাকটেরিয়া, ছত্রাক এবং ইস্টের মধ্যে এই অবাত শ্বসনটা ঘটে। চিন্তা করেন কোথায় ব্যাকটেরিয়া জন্মে? আমি একটা খাবার পচাচ্ছি এমন একটা জায়গায়, ঢেকে রাখলাম, ওখানে কোনো অক্সিজেন নাই, অক্সিজেন স্বল্পতা, ওই জায়গাতে মূলত অবাত শ্বসন হবে। কারণ ওখানে ব্যাকটেরিয়া, ছত্রাক রাজা, তারা ওটাকে পচাবে। তাহলে অবাত শ্বসনের ফলে আবার দুইটা এটিপি উৎপন্ন হয়। এবং অবাত শ্বসনের মাধ্যমে খাবার ভেঙে অ্যালকোহলে পরিণত হয়, C2H5OH, ইথাইল অ্যালকোহল, এটাতে পরিণত হয়। আমাদের হচ্ছে মদ, বিয়ার, বাংলা মদ যে তৈরি করা হয়, দেখবেন যে ভাত পচা অনেকদিন রেখে, এটা কিন্তু এই মেকানিজমে হয়। অক্সিজেন থাকে না, তখন এরা ইথাইল অ্যালকোহল উৎপন্ন করে। তাহলে দই, মদ, বিয়ার, পাউরুটি, পনির ইত্যাদি ইস্টের অবাধ শ্বসনের ফলে সৃষ্টি হয়।
এবং আমরা যে গ্লাইকোলাইসিস দেখেছিলাম সবাত শোষণের প্রথম ধাপ, গ্লাইকোলাইসিস কিন্তু সবাত অবাত দুটোরই প্রথম পর্যায়। হ্যাঁ, তাহলে শ্বসনের ক্ষেত্রে আবার উত্তম তাপমাত্রা 20 থেকে 45, যেটা আমরা দেখে আসছিলাম সালোক সংশ্লেষণে 22 থেকে 35, এখানে সেটা 20 থেকে 45। দিনের বেলায় শ্বসনটা বেশি হয় কারণ আলোতে পত্ররন্ধ্র খোলা থাকে। আমার কার্বন ডাইঅক্সাইড যদি বেড়ে যায় তাহলে শ্বসন হার একটু কমে যায়, কারণ পরিবেশের মধ্যে অলরেডি বাড়তি, তো ব্যালেন্স মেনটেনের জন্য তখন শ্বসনের হারটা কমে। অল্প বয়স্ক কোষে শ্বসনের হার বেশি হয়, কারণ ইয়াং ব্লাড, যেহেতু ইয়াংদের এনার্জি বেশি, সে বেশি বেশি শ্বাসও নেয়, শ্বসনের হার তার বেশি অল্প বয়স্ক কোষে। তাহলে আমরা একদম বেসিক জিনিসটা বুঝলাম উদ্ভিদ বৈচিত্র্যের মধ্যে। আমাদের হচ্ছে, আমরা শুরুতে দেখে আসছি কিছু আমার জৈবিক কার্যাবলী, আমরা ইমবাইবিশনের কথা বলছি, কলেট জাতীয় বস্তুর পানি শোষণকে। আমরা অভিস্রবণের কথা বলছি, আমার হালকা থেকে অধিক ঘন দ্রবণের দিকে যাওয়া, এটা অভিস্রবণ। আমরা বলছি ব্যাপনের কথা, বেশি ঘন থেকে কম ঘনর দিকে যাওয়া, এটা হচ্ছে ব্যাপন। ব্যাপন প্রক্রিয়ায় উদ্ভিদ মূল খনিজ লবণ শোষণ করে, আবার অভিস্রবণ প্রক্রিয়ায় পানি গ্রহণ করে। আমরা দেখলাম সালোক সংশ্লেষণ, সে খাবার তৈরি করতেছে, সূর্যালোক লাগতেছে, আলো লাগতেছে এগুলোর মাধ্যমে। এবং আবার এই যে আমার সালোক সংশ্লেষণ, এইটা হচ্ছে লাল আলোতে বেশি হচ্ছে, 22 থেকে 35 ডিগ্রিতে বেশি হচ্ছে। আবার আমরা দেখেছি আমাদের প্রস্বেদন, বাষ্পাগারে পানি বের হয়ে যাওয়া খুবই দরকার। 3 ধরনের প্রস্বেদন আমরা দেখছি আমরা উদ্ভিদের, যে আমার পত্ররন্ধ্রীয় প্রস্বেদন, লেন্টিকুলার প্রস্বেদন, কিউটিকুলার প্রস্বেদন। তার মধ্যে পত্ররন্ধ্রটা 90 থেকে 95% এটা বেশি হচ্ছে। আমরা দেখছি যে সালোকসংশ্লেষণের হচ্ছে আমার 2 ধরনের পর্যায় আছে। আবার যে পরিমাণ সূর্যালোক আলো আসতেছে তার 1 থেকে 2% আমরা খাবার তৈরি করতে পারতেছি, আবার রাসায়নিক শক্তিতে পরিণত করতে পারতেছি মাত্র 3 থেকে 6%। পত্ররন্ধ্র খোলাতে আমরা পটাশিয়াম আয়নের ভূমিকা দেখছি। আমরা শ্বসন দেখছি যে আমার খাবারটা ভেঙে সরল উপাদানে পরিণত করতেছে, সাথে আবার কার্বন ডাই অক্সাইড তৈরি করতেছে। আবার এর সাথে শক্তি উৎপন্ন হয়, শক্তি হচ্ছে এটিপি। হ্যাঁ, আমার জৈব মুদ্রা, এই যে সূর্যালোকের শক্তি ব্যবহার করে এটিপি বানাচ্ছি, এটাকে বলছি ফটোফসফোরাইলেশন অথবা অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলা হচ্ছে। সবাত শ্বসনে অক্সিজেন লাগে না, 38টা এটিপি উৎপন্ন হয়। অবাত শ্বসনে হচ্ছে অক্সিজেন লাগে, সরি, সবাত শ্বসনে অক্সিজেন লাগে এবং 38 এটিপি উৎপন্ন হয়। অবাতে হচ্ছে অক্সিজেন লাগে না, 2টা এটিপি উৎপন্ন হয়। এখানে আবার ইথাইল অ্যালকোহল সৃষ্টি হচ্ছে। সবাত অবাত দুইটারই প্রথম ধাপ দেখলাম আমরা গ্লাইকোলাইসিস। শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা 20 থেকে 45, দিনের বেলায় শ্বসন বেশি, অল্প বয়স্কতে শ্বসন বেশি। কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে শ্বসন যাচ্ছে কমে। জেনারেলাইজ কথাবার্তা। এবার এই যে আমার উদ্ভিদের শক্তি লাগছে, সবকিছু লাগছে, পাশাপাশি উদ্ভিদের কি দরকার, উদ্ভিদের বৃদ্ধির জন্য পুষ্টির দরকার। কিছু পুষ্টি উপাদান আছে যারা উদ্ভিদ বেশি পরিমাণে গ্রহণ করে, তাহলে যেগুলো বেশি লাগে এদেরকে ওরা বলে মুখ্য উপাদান বা ম্যাক্রোমোল। কিছু আছে যেগুলো কম পরিমাণে লাগে, এগুলোকে ওরা বলে মাইক্রোমোল, যেটা আমার কম লাগছে। তাহলে মুখ্য উপাদান বা ম্যাক্রোমোল বেশি পরিমাণে লাগবে, এটা হচ্ছে 9টা। হ্যাঁ, আমাদের এইটা বোর্ড বইয়ে 9টা আছে, বোর্ড বুক 9টা। আমাদের প্রচলিত, আমরা বিভিন্ন সোর্সে পড়েছিলাম 10টা। হ্যাঁ, তো এখান থেকে কোনটা বাদ দিয়েছে এটা আমরা সামনে দেখব। তো মুখ্য উপাদানের মধ্যে আমরা এটা মনে রাখার জন্য আমরা এই ছন্দটা, এটা আসলে ছোটবেলার ছন্দ, এটা আমরা ছোটবেলায় স্কুলে থাকতে এটা পড়েছিলাম, যে এমজি কে ক্যাফে ফর নাইস চপস, এটা হচ্ছে ম্যাক্রোমোলের জন্য। হ্যাঁ, এমজি কে ক্যাফে ফর নাইস চপস, এটা হচ্ছে ম্যাক্রোমোল। তাহলে এমজি মানে ম্যাগনেসিয়াম, ক্যাফে পটাশিয়াম, এমজি কে ক্যাফে দিয়ে হচ্ছে ক্যালসিয়াম। হ্যাঁ, আমরা এর আগে ফেরাসকে বলতাম, লোহাকে বলতাম 10 নাম্বার এটা, কিন্তু এই যে 10 থেকে কমায় 9 করা হয়েছে, এখানে যে আয়রনটা আছে, এই আয়রনটাকে আমাদের নতুন বোর্ড বইয়ে মাইক্রোমোল বলছে, বলছে যে এটা কম পরিমাণে লাগে। এই কারণে আমরা এটাকে
পরের স্লাইডে শিফট করে দিয়েছি, 7টা করে দিয়েছে বোর্ড বই অনুযায়ী। তাহলে আমার এমজিকে ক্যাফে ফর নাইস চপস, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, নাইসের এন দিয়ে নাইট্রোজেন, এবং চপস দিয়ে 5টা, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। তাহলে এমজিকে ক্যাফে ফর নাইস চপস কয়টা আমার এখানে? 9টা। ফেটা নাই, ফেটা কোথায় চলে গেছে? মাইক্রোতে চলে গেছে, এটা অতি অল্প পরিমাণে লাগে। জিঙ্ক বা 10টা, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, বোরন, তামা, ক্লোরিন, আয়রন, এই 7টা হচ্ছে গিয়ে অণু উপাদান, এরা অতি অল্প পরিমাণে লাগে। তাহলে ম্যাক্রোমোল এবং মাইক্রোমোল এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি ম্যাক্রোমোলটা মনে রাখি তাহলে সেক্ষেত্রে আর মাইক্রোমোল মনে রাখার দরকার নাই, কারণ এগুলো ছাড়া বাদ বাকিগুলো হচ্ছে আমার মাইক্রোমোল। তাহলে এমজিকে ক্যাফে ফর নাইস চপস আমার ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, নাইট্রোজেন, আর চপস দিয়ে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, এই টোটাল 9টা আমার ম্যাক্রোমোল বেশি পরিমাণে লাগে। এবার আমরা কিছু অভাবজনিত লক্ষণ দেখব। এগুলো পড়তে একটু প্যাচ লাগে, আই নো, বা সবার লাগছে। জাস্ট একবার রিডিং পড়ে যাব, হ্যাঁ? আমাদের একবার দুইবার আসছে চাকরির পরীক্ষায়। তো নাইট্রোজেনের অভাবে যেটা হয়, এখানে পাতাগুলো হলুদ হয়ে যায়, এই হলুদ হয়ে যাওয়াটাকে বলা হয় ক্লোরোসিস। ফসফরাস, এটার অভাবে পাতা বেগুনি রং ধারণ করে, মূলের বৃদ্ধি কমে যায় ফসফরাসের অভাবে। পটাশিয়াম, এটার ফলে পাতার শীর্ষ এবং কিনার হলুদ হয়, মৃত অঞ্চল সৃষ্টি হয়, মৃত অঞ্চল পটাশিয়ামের অভাবে সৃষ্টি হয়। ম্যাগনেসিয়াম, এখানে পাতা হলুদ হয়ে যায়, পাতায় মৃত অঞ্চল সৃষ্টি হয়। লৌহ, লোহের অভাবে আয়রন যদি কম থাকে তাহলে বিবর্ণ হয়ে যায়, রং হালকা হয়ে যায়, হালকা হয়ে যাবে রংটা, এটা হচ্ছে আমার লোহের অভাবে। এবং বোরনের অভাব হলে মূলের বৃদ্ধি কমে যায়। তাহলে মূলের বৃদ্ধি কমে যায় আমরা বোরনের অভাবে দেখেছি, এর আগে দেখলাম ফসফরাস, তাহলে মূলের বৃদ্ধি কম, ফসফরাস আর হচ্ছে বোরনের অভাবে। ফুলে কুঁড়ির জন্ম ব্যাহত হয়, এইটা অনেক সময় বোরন থেকে আসে, কুঁড়ির জন্ম ব্যাহত হওয়া, মূলের বৃদ্ধি কমে যাওয়া, এগুলো বোরনের অভাবে হয়। তাহলে এই অভাবজনিত লক্ষণ। তাহলে আমরা মোটামুটি উদ্ভিদ বৈচিত্র্যের একটা আইডিয়া নিলাম। এখন আমরা যাব আজকের লাস্ট কন্টেন্ট, প্রাণী বৈচিত্র্যে। এখান থেকে খুবই কম পরিমাণে প্রশ্ন আসছে, আমরা একটু শুনে যাই, বেশি প্যানিকড হওয়ার দরকার নাই, মুখস্থর বোঝা মাথায় নিয়ে। তো প্রাণী জগৎকে আসলে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। আমরা এনিমেলিয়া জগৎটা আমরা দেখি, এনিমেল থেকে এনিমেলিয়া এভাবে আসছে। এটাকে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একাইনোডার্মাটা, করডাটা, এই ভাগে ভাগ করা গেছে। আবার করডাটাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। সো এইটা জাস্ট মুখস্থের কিছু নয়, এটা একটু দেখালাম। তো এই যে আমরা ভাগগুলো বলছি, প্রত্যেকটা ভাগে আসলে এক একটা প্রাণী পড়েছে। আমরা যে বিশাল প্রাণী জগৎ দেখি, এদেরকে এই ভাগগুলোতে ভাগ করা হয়। আমরা যেমন সমুদ্রের তলদেশে অনেক জিনিসপত্র দেখি, তাই না? অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, কাদের? পরিফেরা। তাহলে সমুদ্রের মধ্যে যেগুলো আছে এগুলো ম্যাক্সিমামই পরিফেরা, এবং এরা স্পঞ্জ নামে পরিচিত, পরিফেরার এগুলা। আমাদের নিডারিয়া নামে একটা পর্ব আছে, যেমন জেলিফিশ, হাইড্রা, এগুলো নিডারিয়া পর্বের। এদেরকে সামুদ্রিক ফুলও বলা হয়। যেমন প্রবাল প্রাচীর, আমাদের সেন্ট মার্টিনের প্রবাল প্রাচীর, এরা কিন্তু নিডারিয়া পর্বের। সমুদ্রের রেইন ফরেস্ট বলা হয়, কারণ প্রবাল থাকলে মোটামুটি দেখা যায় কি, মানে সেভ করে অনেকটা আমাদের এনভায়রনমেন্টকে, সমুদ্রের এনভায়রনমেন্টকে প্রবাল। এবং জেলিফিশের একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা সামনের দিকে সাঁতার কাটতে পারে না। এটা ব্রেকেটে দেওয়ার কারণ হচ্ছে, এটা একবার চাকরির পরীক্ষায় আসছে যে নিচের কোন প্রাণী সামনের দিকে সাঁতার কাটতে পারে না। উত্তর হচ্ছে জেলিফিশ, এরা পেছনের দিকে সাঁতার কাটে। তাহলে নিডেরিয়া পর্বের প্রাণীদের সামুদ্রিক ফুল বলা হয়। পরিফেরাকে দেখলাম স্পঞ্জ বলা হচ্ছে। প্লাটিহেলমিনথেস, এটা হচ্ছে কৃমি, ফিতা কৃমি, যকৃৎ কৃমি, প্লাটিহেলমিনথেস। নেমাটোডা, কৃমির মধ্যে ওটা ফিতা হচ্ছে যকৃৎ, প্লাটিহেলমিনথিস। আর মানুষের মধ্যে মোটামুটি যেটা বেশি, গোল কৃমি, এইটা হচ্ছে আবার নেমাটোডা। এবং আমরা গোদ রোগ দেখছি কিনা,
যে অনেকের রাস্তাঘাটে মাঝে মাঝে দেখা যায় যে অনেকে অসুস্থ অবস্থায় ভিক্ষা করে, এত বড় হয়ে গেছে পা ফুলে। ধরলাম এটা হচ্ছে পায়ের লিম, এত বড় ধরলাম হয়ে গেছে, একদম ফুলে গেছে, এটা হচ্ছে গোদরোগ। এই গোদরোগটা মূলত ফাইলেরিয়া কৃমির কারণে হয়ে থাকে, ফাইলেরিয়া কৃমি। এইটা একটু জাস্ট মনে রাখি যে গোদরোগটা কোন কৃমির কারণে হয়, ফাইলেরিয়া কৃমির কারণে হয়। এটা হচ্ছে নেমাটোডা। অ্যানিলিডা, এটা হচ্ছে যোগ জাতীয় যে প্রাণীগুলো আছে, কেঁচো যোগ, এরা হচ্ছে অ্যানিলিডা। কেঁচোকে কি বলা হয়, প্রকৃতির লাঙল বলা হয়। কারণ কি করে, কেঁচো কিন্তু মাটি খুঁড়ে, তাহলে মাটি খুঁড়ে কিন্তু আমার সুবিধা করে দেয়, পুষ্টি দ্রব্য টব্য এগুলোর পুষ্টি গুণাগুণ মোটামুটি সে বাড়ায়। ত্বকের সাহায্যে এরা শ্বাসকার্য চালায়, এদের আলাদা করে নাক টাক এরকম কিছু নাই, ত্বকের মাধ্যমে এরা শ্বাসকার্য চালায়। এবং আমরা হচ্ছে গিয়ে দেখি না, যোগ যদি একবার কামড়ায় রক্ত পড়া বন্ধ হয় না। কারণ কি, কারণ জোকের যে থুতু বা লালা, এখানে হিরুডিন নামে একটা পদার্থ থাকে যেটা রক্ত জমাট বাঁধতে দেয় না, রক্ত জমাট রোধক। তাহলে এই হিরুডিন যেহেতু থাকে, রক্ত জমাট বাঁধে না, এই কারণে অনবরত রক্ত পড়তে থাকে জোকের লালাই। তাহলে এগুলো র্যান্ডম কিছু ইনফরমেশন, জাস্ট আপনারা একটু মাথায় রাখেন। এবার আসি হচ্ছে আমরা আর্থ্রোপোডা। আমরা মৌমাছি, তেলাপোকা, মানে কীট পতঙ্গ ম্যাক্সিমামে এই পর্বে, প্রাণী জগতের সবচেয়ে বড় পর্ব। এটা একটু গ্রামাটিক্যাল এরর হয়েছে, এদিকে সবচেয়ে বলা আবার বৃহত্তম এটা হয় নাই, এটা বৃহত্তম পর্ব আমরা বলতে পারি। এখানে মাথায় একজোড়া পুঞ্জাক্ষী এবং অ্যান্টেনা থাকে এরকম করে। দেহের রক্তপূর্ণ গহ্বরকে হিমোসিল বলা হয়। তাহলে মৌমাছি, তেলাপোকা, মাকড়সা, প্রজাপতি, পিঁপড়া এগুলো সব এটার অন্তর্ভুক্ত। এখানে কিছু ইনফরমেশন দিয়েছি যেটা চাকরির পরীক্ষায় এসছে, চাকরির প্রশ্ন, অনেক আগে এগুলা, রিসেন্টলি আসলে আসে নাই। যেমন মৌমাছির মধ্যে, মৌমাছির যখন আমরা চাকের কথা বলি, ওই চাকের মধ্যে কিন্তু একটা রানী মৌমাছি থাকে। তো একটা রানী মৌমাছি 1000 বার ডিম পাড়তে পারে। আমরা যে মধু খাই, মধু কিন্তু কখনো পচে না, কখনো পচন ধরে না। রেশম পোকা, আমরা গতকাল সেরিকালচার পড়ছিলাম, তাহলে রেশম পোকা এটা তুত গাছের পাতা খেয়ে বেঁচে থাকে। পিঁপড়া তার দেহের 50 গুণ ওজন বহন করতে পারে, 50 টাইমস সে ওজন বহন করে পিঁপড়া। তেলাপোকার পা আছে 13টা, মাকড়সার হচ্ছে 8টা, মৌমাছি প্রজাপতির 6টা। এবং বাংলাদেশের জীবন্ত জীবাশ্ম বলা হয় রাজ কাঁকড়াকে। কেন জীবন্ত জীবাশ্ম বলা হয়, কারণ তারা অনেক আগের প্রাণী, হ্যাঁ, তাদের যে ধরনের গঠন ছিল ওরকম গঠনই আসলে এখনো আছে, মানে তেমন একটা চেঞ্জ আসে নাই। আমরা নর্মালি প্রাণীদের মধ্যে যেটা দেখি, অভিযোজনের ফলে একটা চেঞ্জ আসে গঠনের মধ্যে, কিন্তু রাজকাকড়াতে তেমন চেঞ্জটা আসে নাই। আমরা রাজকাকড়াকে দেখে আসলে আগের প্রাণীদের কেমন স্ট্রাকচার ছিল ওই টাইপের, ওটা আমরা অ্যাসেস করতে পারি। এই কারণে বলা হয় জীবন্ত জীবাশ্মকে রাজকাকড়া। তাহলে এই ইনফরমেশনগুলো একটু মাথায় রাখতে পারি। মলাস্কা, শামুক ঝিনুক যারা, এটা হচ্ছে মলাস্কা, দেহ শক্ত খোলস দ্বারা আবৃত, ফুসফুস বা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালাই। এই লাইনগুলো পরীক্ষায় সরাসরি আসা। মুক্তা কি, মুক্তা হচ্ছে ঝিনুকের প্রদাহের ফল। আপনারা জানেন কিভাবে মুক্তা হয়। ঝিনুক তার মুক্তা হা করে থাকে খোলসটা, ওখানে যখন বৃষ্টির ফোঁটা পড়ে, পরে তার দেহের মধ্যে ইনফ্লামেশন হয়, প্রদাহ হয়, ওখান থেকে কিন্তু মুক্তা তৈরি হয়। অক্টোপাসকে বলা হয় ডেভিল ফিশ, মানে দেখতে তো ভয়ানক অক্টোপাস, এবং এর 3টা হৃৎপিণ্ড আছে। তাহলে অক্টোপাস, ডেভিল ফিশ, হৃৎপিণ্ড কয়টা, 3টা। একাইনোডার্মাটা, আমরা এর আগে যেরকম পরিফেরা নিরেরিয়া দেখছিলাম এরা সামুদ্রিক, একাইনোডার্মাটাও সেম, সকল প্রাণী সামুদ্রিক। এদের দেহ সমান 5টি ভাগে ভাগ করা যায়। যেমন এটাকে আমি 5 ভাগে যদি করতে চাই, 1 2 3 4 5, সমান ভাগে কিন্তু ভাগ করা যাবে একাইনোডার্মাটাকে। তারাওয়াত, সামুদ্রিক শসা, এগুলো সব একাইনোডার্মাটা। এবং এরপর আসে আমাদের জাত, আমরা কর্ডাটা। কর্ডাটাকে হচ্ছে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়, যেমন স্তন্যপায়ী যারা সন্তান প্রসব করে মূলত। ব্যতিক্রম হচ্ছে প্লাটিপাস, প্লাটিপাস হচ্ছে স্তন্যপায়ী তবে তারা ডিম দেয়, ফুসফুসের সাহায্যে নিঃশ্বাস নেয়। নীল তিমি সবচেয়ে বড় প্রাণী,
আর সবচেয়ে বড় স্থলজ বলা হয় আফ্রিকান হাতিকে। আর হাতি তো আছেই, ঘোড়া দাঁড়িয়ে ঘুমাই। জিরাফ সবচেয়ে লম্বা প্রাণী এবং তারা বোবা। ক্যাঙ্গারু এরা নাকি কখনো পানি পান করে না, ক্যাঙ্গারুরা। তাহলে এই ইনফরমেশনগুলো পরীক্ষায় আসছে, এই কারণে ব্র্যাকেটে এভাবে দিয়ে দেওয়া। উভচর প্রাণী, এটা হচ্ছে এমফিবিয়া। উভচর, জল এবং স্থল দুটোতেই চড়ে, শীতল রক্তের প্রাণী। 3 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, আমাদের 4, ওদের 3 প্রকোষ্ঠ। যেমন ব্যাং। এরা ফুলকা ফুসফুস দুটার মাধ্যমেই শাসন কার্য চালায় যখন লার্ভা থাকে, মানে একদম ছোট, মানে ভ্রূণ টাইপস। তারা হচ্ছে ফুলকা, একদম যখন মানে মাত্র দেহ থেকে যখন বের হয়েছে লার্ভা, ওই অবস্থায় হচ্ছে ফুলকার সাহায্যে এবং পরিণত অবস্থায় শ্বাসকার্য চালাই। ব্যাঙাচির ফুলকা হচ্ছে 3 জোড়া। এদের শরীরের তাপমাত্রা পরিবেশের সাথে উঠানামা করে। এরা কিন্তু টেম্পারেচার কন্ট্রোল করতে পারে। এরা শীতনিদ্রায়ও যায়, হ্যাঁ। তাহলে তাদের টেম্পারেচার কন্ট্রোল করার একটা পাওয়ার আছে। যে কোনো ধরনের ব্যাঙ, স্যালামেন্ডার, এগুলো হচ্ছে উভচর প্রাণী। যারা বুকে ভর দিয়ে চলে তারা হচ্ছে মূলত আমার সরীসৃপ, বুকে ভর দিয়ে চলে। আমরা ডাইনোসরের কথা পড়েছিলাম, ডাইনোসরের কথা শুনেছি। এরা মেসোজোয়িক যুগের অধিবাসী ছিল, মানে প্রাচীন যে যুগগুলোকে অনেক ভাগে ভাগ করা হয়েছে, ডাইনোসরটা হচ্ছে মেসোজোয়িক। এটার বিলুপ্তির কারণ ছিল হচ্ছে অনেক দিন ধরে বরফ পড়ছে, এটা বরফ যুগ, এটা সার্ভাইভ করতে পারে নাই। এই যে আমার ইনফরমেশন, এগুলো সবগুলো হচ্ছে আমার চাকরি পরীক্ষার প্রশ্ন, এই কারণে র্যান্ডমলি ইনফরমেশনগুলো দেওয়া। আপনারা শুনলে অ্যাটলিস্ট এগুলো আসলে এগুলো পারবেন। সাপের কিন্তু কোনো কান নাই, এটা জিহ্বার সাহায্যে শোনে। আর সাপ যখন আসলে কামড় দেয় তখন আমরা দেখি যে ওখানে বাইট মার্ক আছে কিনা, মানে দাঁতের চিহ্ন আছে কিনা, পাশাপাশি দুটো দাঁতের চিহ্ন। এটা থাকলে বোঝা যায় যে সাপটা বিষধর। গিরগিটি নিজের রং পরিবর্তন করে, আত্মরক্ষায় অংশ নেই। দীর্ঘজীবী, বেশি বাঁচে কচ্ছপ, এবং আকারে ছোট হচ্ছে টিকটিকি, সরীসৃপের মধ্যে যেটা আকারে শর্ট। পাখি, পাখি আবার উষ্ণ রক্তের প্রাণী। উষ্ণ রক্ত, রক্ত তাদের গরম। তারা সহজে উঠতে পারে কারণ তাদের ফুসফুসের সাথে বায়ুথলি থাকে। আবার উট পাখি, পেঙ্গুইন, ইমু, এরা পাখি হলেও উঠতে পারে না। সবচেয়ে ছোট পাখি হামিং বার্ড, বড় পাখি হচ্ছে উট পাখি। আর স্পিডি ফ্যালকন হাব। তাহলে ছোট পাখি হামিং, বৃহত্তম পাখি উট পাখি, এবং দ্রুততম পাখি হচ্ছে ফ্যালকন হাব। সবচেয়ে বড় সামুদ্রিক পাখি অ্যালবাট্রস। আমরা রাইম অফ দ্য এনশিয়ান মেরিনারে পড়েছি অ্যালবাট্রসের কথা। তাহলে অ্যালবাট্রস হচ্ছে সবচেয়ে বড় সামুদ্রিক পাখি। গাংচিল দীর্ঘতম পথ পাড়ি দিতে পারে। পেঁচা কিন্তু ডেঞ্জারাস, পেঁচা একদম পুরো 360 ডিগ্রি মাথা ঘুরাইতে পারে, দেখলে ভয় লাগে। হ্যাঁ, পেঁচা। আর পৃথিবীর একমাত্র বিষাক্ত পাখির নাম হচ্ছে হুডেড পিটুহই। আর কাঠঠোকরা, যে কাঠঠোকরাই, তার জীবের মধ্যে কিন্তু কাঁটা আছে, কণ্টকময় তার জীব। মাছ, মাছ আবার শীতল রক্তের প্রাণী। 4 জোড়া ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালাই। হৃৎপিণ্ড 2 প্রকোষ্ঠের, ক্যাটল ফিশের হৃৎপিণ্ড 3টা। তাহলে হৃৎপিণ্ড 3টা ক্যাটল ফিশ দেখলাম, আবার অক্টোপাসও সেম। দ্রুতগামী মাছ হচ্ছে টুনা মাছ, এবং রাক্ষসা মাছ হচ্ছে পিরানহা। তাহলে দ্রুততম মাছ টুনা হইলেও মানুষজন কিন্তু প্রচুর টুনা খাই, হ্যাঁ। তাহলে এই হচ্ছে আমাদের জীবজগৎ নিয়ে একটু আলাপ। উদ্ভিদ জগৎ নিয়ে তো করেছি, এবার আমি একটু প্রশ্ন করব। প্রথম কথা, বোঝা গেছে কিনা লাস্টের যে জীবজগৎ, এগুলো আসলে ম্যাক্সিমামই র্যান্ডম ইনফরমেশন একসাথে করে দিছি। বিসিএস এ আসলে এখান থেকে 2-3টা প্রশ্ন আসছে। তো এই কারণে আমি বিভিন্ন চাকরির পরীক্ষায় আসলে যে প্রশ্নগুলো আসছে ওগুলো অপশন আকারে আমি অ্যাড করে দিছি জাস্ট। তো আমরা যে অপশন যেগুলো আছে এগুলো 2-3বার রিডিং পড়বো, তাহলে আমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো মোটামুটি ডান হয়ে যাবে। হ্যাঁ, চেনা চেনা লাগলো, হ্যাঁ চেনা চেনা লাগলো যে এগুলো খুব মানে কমন এবং অনেক আগে আসছে, এগুলো আমাদের একদম ছোটবেলার পড়া কিন্তু, হ্যাঁ। এবং এটা কিন্তু 9-10-এর বেইজি আমাদের এসএসসি, ইয়েস। এখান থেকে ধরেন এই জোনটা থেকে কম আসছে একটু, তবুও সাবধানের মান নাই। হ্যাঁ, এই কারণে একটু পড়াই ফেললাম। আচ্ছা, দেখি বলেন তো, মূলের পরিবর্তে রাইজয়েড থাকে কোনটার? শৈবাল, মস, নাকি ছত্রাকের? এটার হচ্ছে মস। ও, সাকিব বলছে সে বুঝে নাই বিষাক্ত। আচ্ছা, বিষাক্ত পাখি মানে হচ্ছে তার
পাখিটার মধ্যে তার যে পাখা এবং তার স্কিন, এখানের মধ্যে বলা হয় যে বিষ থাকে, নিউরোটক্সিন থাকে। হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে শিকারী প্রাণীদের হাত থেকে ওদেরকে মূলত রক্ষা করে, এবং এটা যদি কেউ টাচ করে বা শিকারী প্রাণী অথবা মানুষের হাতে থাকে, তখন এটা থেকে আসলে তাদের যে স্নায়বিক একটা ঝামেলা হইতে পারে, তাদের নার্ভাস সিস্টেমে তারা অ্যাটাক করে, নিউরোটক্সিক বলা হয় এটাকে। এইটাই জাস্ট। ক্লাস কিন্তু শেষ।